করো মনে আছে লেকচার 1 1 আর 2 2 1 আর 2 হ্যাঁ okay okay the quiz will be in the next class. I mean next class is on Sunday. Sunday. Day. Okay, Sunday from lecture 1 and 2. It will not it will be a short exam. I mean not very long during the class hour. Okay, it will start at 11 a.m. and will end at 12:30 p.m. So 1.5 hour. 1.5 ঘন্টা থাকবে আর কি হ্যাঁ ক্লাস 10 কোয়েশ্চেন থাকবে দুইটা থেকে তিনটা those will be short question and I will upload the question in Box. Okay, তোমরা যখন বাক্স চেক করবে দেখবে ওখানে কুইজ নামে একটা ফোল্ডার থাকবে হ্যাঁ ওই ফোল্ডারের ভিতরে কুইজ 1 এ হচ্ছে এই কোশ্চেনটা থাকবে স্যার এটা কি গ্রেডেড কুইজ হবে? গ্রেডেড কুইজ হ্যাঁ ইট উইল বি এ স্যার গ্রেডেড আমরা কুইজ কোথায় লিখবো তোমরা হচ্ছে ওই কোশ্চেনটা ডাউনলোড করতে পারবে আর কি বা ওই ইয়াতে থাকবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ফরম্যাটে থাকবে ওখানেই তোমরা কোশ্চেনটা লিখবা লিখে তোমরা সেটা হচ্ছে ওই লিংকও এখানে দেওয়া থাকবে গুগল ফর্মের লিংক কোশ্চেন যে দেওয়া থাকবে না তার সাথে হচ্ছে লিংকটাও দেওয়া থাকবে তোমরা লিংকে হচ্ছে সাবমিট করে দিবা বাই দ্য ওয়ে মানে ওই কোশ্চেনে তোমরা টাইপ করে লিখতে পারবা বাট কারো যদি টাইপ করতে প্রবলেম হয় হ্যাঁ মানে কেউ যদি ঠিক আছে ওকে হতে পারে যে হয়তো বা নট দ্যাট ফ্যামিলিয়ার উইথ দ্য টাইপিং ইন দ্যাট কেস তোমরা হাতে লিখতে পারবা আনসার হাতে লিখে সেটা হচ্ছে ওই ছবি তুলে PDF অ্যাটাচ করবো। করে হ্যাঁ পিডিএফ করে অ্যাটাচ করে দিবা আর কি তোমার ছবি তুলে সেটাকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে আপলোড করে দেওয়া যায় মানে ওই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে ইন্টিগ্রেট করে দেওয়া যায় চেষ্টা করে এভাবে করার যদি না পারো দেন তোমার ছবি তুলে সেটাকে জাস্ট পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিও আর ওই লিঙ্কটা যদি কাজ না করে ওই লিঙ্কটা হচ্ছে মানে অনেক সময় হয় লিঙ্কটা ঠিক মতো কাজ মানে ইউজুয়ালি কাজ করে বাট তোমাদের যদি মানে কারো কারো ডিফিকাল্ট মনে হতে পারে প্রথম সেক্ষেত্রে আমাকে মেইল করে দিবা আর কি যদি টেকনিক্যাল কারণে লিংক না কাজ করে মেইল করে দিবা হ্যাঁ নুজাত বলো স্যার কুইজটাতে কি ক্যামেরা অন করে রাখা লাগবে? না ক্যামেরা অন করে রাখা লাগবে না এন্ড ওপেন বুক এক্সাম কুইজটা Okay, হবে sir. ওপেন বুক এক্সাম ক্যামেরা অন করা লাগবে না কিছুই করা লাগবে না তোমাদের ক্লাসেও থাকা লাগবে না ওই দিন ক্লাস হবে না ওকে যদি কোনো ইমার্জেন্সি হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে আর কি ওকে স্যার। এরকম Sir? অনলাইন সেশন থাকবে না ইলট্রা স্যার আমাদের এলাবোরেটিভ কোয়েশ্চেন কি থাকবে নাকি শুধু শর্ট কোয়েশ্চেন থাকবে? আচ্ছা কোশ্চেন গুলো শর্ট টাইপেরই হবে হ্যাঁ 1.5 ঘন্টার কুইজ তো 1.5 আওয়ার অত বেশি না শর্ট কোশ্চেন থাকবে 2টা থেকে 3টা ওকে আচ্ছা স্যার স্যার থ্যাংক ইউ ফার্স্ট স্লাইডে আপনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে কোন ইয়ারে কোন সায়েন্টিস্ট কি কি ইনভেন্ট করেছে তো স্যার ওইটাও কি মুখস্থ করতে হবে? না কোনো কিছু মুখস্থ করা লাগবে না পরীক্ষা হবে ওপেন বুক এক্সাম ওপেন বুক এক্সাম মানে হচ্ছে তোমরা পরীক্ষার সময় যে কোনো জায়গা থেকে অ্যানসার মানে ইনফরমেশন দেখতে পারবা পাওয়ারপয়েন্ট স্লাইড হোক ইন্টারনেট হোক বই হোক হ্যাঁ সানন্দ আবার বলো তাহলে কি রেফারেন্স দিতে হবে আমাদেরকে না অ্যানসার কোনো রেফারেন্স দিতে হবে না ওকে স্যার নো রেফারেন্স ওকে ওপেন বুক এক্সাম মানে হচ্ছে তোমরা হয়তো ওপেন বুক এক্সামের আগে দিছো কিনা আমি জানি না ওকে নিউ এক্সপিরিয়েন্স ওপেন বুক এক্সাম মানে ইউ ক্যান চেক দ্য ইনফরমেশন ফ্রম এনিওয়্যার এটা কোনো টাইমড কুইজ হবে না ওই 1.5 ঘন্টা পুরোটা সময় তোমরা হচ্ছে ইউজ করতে পারবে আর কি স্যার ইয়া একটু এক্সাম্পল দিয়ে বলতে পারবেন কত ছোট বা বড় অ্যানসার লেখা লাগবে? আচ্ছা কোশ্চেন দেখে তোমরা বুঝবা হ্যাঁ এবং কোশ্চেন লেখার সময় মার্কস এর দিকে তাকাবা না I mean, don't look into the mark that how much mark that question carry. Just your answer have to be relevant with the question. Question একদম কোশ্চেন আমি বলেই দেবো যে কি মানে কতটুকু আমি চাচ্ছি হ্যাঁ কোশ্চেনে যা চাওয়া হবে সেটাই লিখবা আননেসেসারি ইনফরমেশন দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই তোমরা প্রথম কুইজটা দাও দিলেই বুঝবা আর কি যে টপিকস গুলো আমি পড়াচ্ছি মানে ধরো যে এই পাওয়ার পয়েন্ট লেকচার গুলোতে আছে টপিকস এর বাইরে কোনো কোশ্চেন আসবে না
আর ওপেন বুক এক্সামের কোয়েশ্চেন ডিরেক্ট হয় না যে এটা ডেফিনেশন দাও, হ্যাঁ এরকম আসে না। ওপেন বুক এক্সামে বেসিক্যালি হচ্ছে, আমি তোমরা তো জানো যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যেরকম হয়, ওকে, অনেকে এটাকে ক্রিটিক্যাল কোয়েশ্চেনও বলে। ইয়েস, সাবমিশনের ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়, ওই যে মানে ওই ওখানে লিংকে। লিংক দেওয়া থাকবে, হ্যাঁ হ্যাঁ ওই কোয়েশ্চেন তো বাক্সে দেওয়া থাকবে, গুগল ড্রাইভে সাবমিট করতে হয়, তবে তোমাদের অত চিন্তা করা লাগবে না। ওখানে একটা লিংক দেওয়া থাকবে, তুমি যদি লিংকে ক্লিক করো তাহলে বুঝে যাবে। লিংক ক্লিক করলে ওখানে জায়গায় আসবে, লেখাই থাকবে যে রাইট ইউর নেম, স্টুডেন্ট আইডি, নাম লিখবা, স্টুডেন্ট আইডি লিখবা, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস লিখবা, তারপর হচ্ছে জাস্ট কোয়েশ্চেনের যে ফাইলটা সেটা আপলোড করে দিবা। সবগুলো ওখানে লেখাই থাকবে যে কোনখানে কোশ্চেন ফাইল আপলোড করতে হবে, কোন জায়গাতে নেম লিখতে হবে, টেনশনের কোনো কারণ নেই। স্যার আনসার কি আমরা ওই গুগল ডক্সে লিখে তারপর পিডিএফ করে দিতে হবে? গুগল ডক্স কি বেসিক্যালি হচ্ছে, আমি কোশ্চেনটা মাইক্রোসফট ওয়ার্ডে দিই, তোমরা কোশ্চেনটা ডাউনলোড করতে পারবা। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় যদি মাঝপথে নেট চলে যায় যাতে প্রবলেম হয় না। মানে যেটা হবে, তুমি যখন বাক্সে ক্লিক করবা কোশ্চেনটাতে, কোশ্চেনটা হচ্ছে ডাউনলোড হবে, অনলাইনে না, ডাউনলোড হবে, তারপর তুমি জাস্ট কোশ্চেনটা ওপেন করে সেখানে লিখবা আর কি। আর যদি টাইপ, যেটা আমি রিপিট করতেছি, টাইপ করতে প্রবলেম হলে তোমরা হচ্ছে লিখতে পারবা, হাতেও লিখতে পারবা। আর যদি সাবমিট করার সময় যদি দেখো যে ঠিক আছে লেখা শেষ, এখন তুমি সাবমিট করবা, লিংকে ক্লিক করলা, ওকে, কেউ যদি বুঝতে সমস্যা হয় বা আনফ্যামিলিয়ার হয় এই জিনিসগুলোতে যে সাবমিট করতে পারতেছো না, অথবা কোনো টেকনিক্যাল কারণে যদি লিংকটা কাজ না করে, তুমি আমাকে মেইল করে দিবে, মানে ওই অ্যান্সার স্ক্রিপ্ট শিটটা মেইল করে দিলেও চলবে। স্যার আরেকটু কি একটু কুইজের ব্যাপারে আবার বলা যাবে? আমার নেটটা আমার খুব ডিস্টার্ব করছিল, সরি স্যার। বুঝি না। স্যার কুইজের ব্যাপারে আবার একটু বলা যাবে? আমার নেটটা খুব ডিস্টার্ব করছে, যে আমি কিছু শুনতে পারিনি ভালো করে। আচ্ছা, কুইজে হচ্ছে শর্ট কুইজ হবে, 2-3টা কোয়েশ্চেন থাকবে, ওপেন বুক এক্সাম। পরীক্ষার সময় মুখস্থ লিখতে হবে না, যেখান থেকে ইচ্ছা ইনফরমেশন দেখতে পারবা, পাওয়ার পয়েন্ট, স্লাইড, ইন্টারনেট এভরিওয়্যার, ওকে। কোয়েশ্চেন এবং সাবমিট করার লিঙ্ক দুটোই হচ্ছে ইয়াতে দেওয়া থাকবে, বাক্সে দেওয়া থাকবে। তোমরা ওই দিন বাক্স ওপেন করলে, আমি 5 মিনিট আগে কোয়েশ্চেনটা অ্যাভেলেবেল করে দেবো, 5 থেকে 10 মিনিট আগে, যে 11টার সময় শুরু হওয়ার কথা, সো 10:50-তে কোয়েশ্চেনটা অ্যাভেলেবেল থাকবে। এত চিন্তা করার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, একটা কুইজ দাও, দিলে বুঝে যাবা, নাথিং টু বি প্যানিক, ওকে। স্যার এটা কি গ্রেডেড কুইজ নাকি আনগ্রেডেড? গ্রেডেড কুইজ, গ্রেডেড কুইজ। আমি আনগ্রেডেড কুইজ নেই না, হ্যাঁ, এই কোর্সে কোনো আনগ্রেডেড কুইজ থাকবে না, সব থাকবে গ্রেডেড কুইজ। স্যার Don't be কন্টেন্টস গুলো panic. কি Yeah. হবে? Hmm? স্যার কন্টেন্টস গুলো কি হবে? উইক 1 আর উইক 2 লেকচার? Lecture 1 and lecture 2. ওকে। উইক 1 আর উইক 2 না, লেকচার 1 and 2 মনে হয় দুইটা উইক 1 এ আছে, হ্যাঁ। জি স্যার। সিলেবাস লেকচার 1 and লেকচার 2। এমসিকিউ ট্রু ফলস থাকবে না, কোশ্চেন থাকবে, অ্যানসার লিখবা। তোমরা এত টেনশন করো না, হ্যাঁ, এত টেনশন করা বা চিন্তা করার কোনোই কারণ নাই। প্রথম কুইজটা দাও, দিলে সব কনফিউশন দূর হয়ে যাবে। আর কুইজ হচ্ছে টোটাল 4টা নিব, বেস্ট 3 কাউন্ট হোক। স্যার আপনার নাম্বারটা কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দিবেন। আমার ইমেল অ্যাড্রেস, না ফোন না, নাম্বার, নাম্বারটা স্যার দুটোই হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ বুঝি না। দুটো দিয়ে দিলে দুটোই ভালো হলো। সুবিধা হয়। ওকে, আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে এটা। এমনি কোয়েশ্চেনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া থাকে, কোয়েশ্চেনটা দিয়ে দিই আমি, ইন এনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট মি। আমি ডিরেক্ট, আমার সাথে ডিরেক্ট ফোন কন্ট্যাক্ট করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেও হবে, সেম নাম্বার, হ্যাঁ, এই যে নাম্বার আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আর ইমেইলটা? ওকে, তোমরা অন্যান্য কোর্সে এক্সাম তো মনে হয় কি শুরু হয়ে যায়নি এখনো, কোনো কোর্সে এক্সাম দিচ্ছ না? না স্যার এখনো এক্সাম শুরু নেই, খালি একটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করেছি। ওকে, স্যার ইংলিশে কি ইংলিশ হচ্ছে? স্যার ইংলিশ English 0 102 স্যার তে ইংলিশ করেছি। 101 এ হয়েছে স্যার পরীক্ষা। ওকে, না ওকে, সো অনলাইনে হয় কি একটু এক একজন একটু এক এক ভাবে নেয়। হ্যাঁ, কি বলতেছিল জানো তুমি? আমার সব শুরু হয়ে গেছে।
হ্যাঁ, সামনে আরো অনেক কিছু শুরু হয়ে যাবে আর কি। বি প্রিপেয়ার্ড। হ্যাঁ, অনেক কিছু আসতে থাকবে, কুইজ। অনলাইন সেমিস্টার বলে ভেবো না যে বাসায় থাকি পড়াশোনা কম করতে হবে, পড়াশোনা বেশি করতে হবে, অনেক খাটাখাটনি আছে। হ্যাঁ, তোমার প্রচুর কুইজ দিতে হয়, প্রচুর অ্যাসাইনমেন্ট আছে আছে আর কি। আর তারপরে আবার মিড টার্ম পরীক্ষা আছে, ফাইনাল এক্সাম আছে। তো এক এক কোর্স একটু এক এক ভাবে নেয় অনলাইনে। প্যানিক হওয়ার কিছু না, একটু সিনসিয়ারলি পড়ালেখা করলেই হবে। আর হচ্ছে ওই শুরু থেকে মাথা থেকে ঝেড়ে দাও। হ্যাঁ, আমি তোমাদেরকে অফেন্ড করার জন্য বলতেছি না যে প্রাইভেটে পড়ি, পড়ালেখা কম, ফরগেট দিস থিংস। হ্যাঁ, আমি নিজে পাবলিকের স্টুডেন্ট ছিলাম, বাট আই নো যে আমার নিজের স্টুডেন্টের প্রেশার আমার থেকে বেশি। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার যে পরিমাণ প্রেশার ছিল, মানে এই পড়ালেখা রিলেটেড, আমার নিজের স্টুডেন্ট মানে তোমরা, তোমাদের প্রেশার হচ্ছে আমার থেকে বেশি। ঠিক আছে? আমি ইয়ারলি সিস্টেমে ছিলাম, মানে আমাদের এই সেমিস্টার সিস্টেম ছিল না, এক বছর ব্যাপী ছিল। আমাদের প্রেশারটা এরকম মানে একটা হয়তো বা কয়েক মাস আমাদের উপর এক্সট্রিম প্রেশার যেত, ফিউ মান্থ, বাট বাকি সময় না। কিন্তু তোমাদের মোটামুটি ওভারঅল পুরোটা সময় হচ্ছে প্রেশারে থাকতে হবে যখন সেমিস্টার চলে আর কি। হ্যাঁ, টু বি ফ্র্যাঙ্ক, তোমাদের এফোর্ট আরো বেশি, মানে একটা ভালো গ্রেড পেতে গেলে, মানে এক্সামস বা অ্যাসেসমেন্টে ভালো করতে গেলে তোমাদের এফোর্ট বেশি দিতে হয়। সো শুরু থেকে একটু এফোর্ট দাও আর কি, নাহলে শেষের দিকে না তালগোল পাকায় যাবে। দেখবা যে জমায় রাখবা, অ্যাসাইনমেন্ট যদি জমায় রাখো দেখবা তালগোল পাকায় গেছে, যদি না পড়ো দেখবা তালগোল পাকায় গেছে। ডোন্ট ডু দ্যাট। Be sincere about your study from the very beginning. আর আমার এক্সাম নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। প্রথম কুইজটা দাও। হ্যাঁ, 101 লেভেল, 101 মানে এটা হচ্ছে 100 লেভেল, মানে হচ্ছে একদম ফ্রেশার লেভেল কোর্স। সো কোয়েশ্চেন ওই রকমই হবে, যে তোমরা ফ্রেশার সেই চিন্তা মাথায় রেখে হবে আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা একটু পড়াশোনা করি নাকি। আমি কুইজের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব হচ্ছে কি বলে ফেসবুক গ্রুপটাতে আর কি। সিলেবাস 1 2 কোয়েশ্চেন টাইপ কিরকম হবে। Okay. স্যার কুইজ নেক্সট সানডেতে হবে Yes, না? next Sunday তে। ওকে আর একটা জিনিস বলি যে ওই নর্মালি নিয়ম হচ্ছে কি অনলাইনে হচ্ছে তোমার ইয়ে করা, মানে প্লেজিয়ারিজম চেক করে আর কি। অনেক কোর্সেই দেখবে যে ধরো কোশ্চেন আছে, তুমি যদি হুবহু নেট থেকে কপি পেস্ট করে দাও, ঠিক আছে, তখন হচ্ছে তোমার যদি এগুলো সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে চেক করা যায় যে নেট থেকে হুবহু কপি পেস্ট করে দিছে কিনা। সেগুলো হচ্ছে ধরলে সেগুলোতে মার্ক কাটে। বেশিরভাগ কোর্সেই কিন্তু এই কোশ্চেনটা করবে। হ্যাঁ, সো অন্য কোর্সের ব্যাপারে এই ব্যাপারটা কেয়ারফুল থাকতে হবে যে ইন্টারনেটে সার্চ দিলা, তারপর পেলা, কপি পেস্ট করে দিয়ে দিলা, মার্ক কেটে দিবে আর কি। হ্যাঁ, কপি করা যাবে না। আমার কোর্সের ব্যাপারটা কি, আমি এখানে হচ্ছে কোয়েশ্চেন গুলি থাকে ক্রিটিক, মানে ইয়া টাইপের কোয়েশ্চেন যে তুমি ইনফরমেশন পাবা। আমি প্লেজিয়ারিজম চেক করি না। প্লেজিয়ারিজম চেক মানে কপি করছো কিনা, আমি এটা চেক করি না। ঠিক আছে, কোয়েশ্চেনের অ্যান্সার পেলেই হয়েছে। তুমি কোয়েশ্চেন কোনখান থেকে লিখছো, আই ডোন্ট কেয়ার। ইফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট, ইউ উইল গেট ফুল মার্ক। তো এই ক্ষেত্রে আমার কোর্সে মানে স্টুডেন্টরা যে ঝামেলাটা করে সেটা হচ্ছে কোয়েশ্চেনে, মানে দেখে ধরো কোয়েশ্চেন আমি করলাম, নেটে সার্চ দিল, যা পায় পুরোটাই কপি পেস্ট করে দেয়। ওইটা হয়তো বা আমি কোয়েশ্চেনটাই ওরকম না। হ্যাঁ, তো কোয়েশ্চেনটা পড়বা, যে কোয়েশ্চেনে যেটা চাইছি সেটাই দিবা। ইন্টারনেটে সার্চ দিলা, যেটা চাইছি সেটাও আসছে, যেটা চাই না সেটাও আসছে, পুরোটা কপি পেস্ট করে দিয়ে দিলা, অ্যান্সারই আর রিলেভেন্ট থাকে না কোয়েশ্চেনের সাথে। ওকে, স্যার আমাদের কুইজে কোশ্চেন কি মানে মাল্টিপল চয়েস এরকম না, থাকবে না, মানে কোশ্চেন? কোনো এমসিকিউ থাকবে না, মাল্টিপল চয়েস আর ট্রু ফলস থাকবে না এই কুইজ 1 এ আর কি। পরের কুইজে যদি আমি কখনো দিই, এটা আমি বলে দিব যে ওই এই কুইজে একটু এমসিকিউ ট্রু ফলস থাকবে, এটা আমি বলে দিব। হ্যাঁ, এই কুইজে থাকবে ওকে না। স্যার, থ্যাংক ওকে, by the way, is there any international student in this class? নো স্যার, নেই কোনো। Okay,
না, এটা নিয়ে ইদানিং একটু মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায় আর কি, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকলে ডেফিনেটলি আই হ্যাভ টু টক ইন ইংলিশ। লাস্ট সেমিস্টারে বেশ কয়েকজন ছিল আর কি, আমাদের ব্র্যাকেতে এখন ভালো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিট হয় প্রতি সেমিস্টারে। স্যার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে কোথায়? ওদের জন্য হচ্ছে ব্র্যাকের আছে, ডর্ম আছে আর কি। তোমাদের তোমাদের জন্য ডর্ম আছে, এটা অবশ্য তোমাদের সিনিয়ররা ভালো বলতে পারবে, আমি ঠিক জানি না। ব্র্যাকের নিজস্ব কিছু ডর্ম আছে, একটা না দুইটা, আমি ঠিক শিওর না। আর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওইরকম ডরমিটরি আছে আর কি। স্যার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সাভারের ক্যাম্পাসে থাকে, মানে ডর্ম? না না, নিক ডর্ম আছে। সাভারে মানে থাকে না। হ্যাঁ স্যার আমাদের ইংলিশ 101 এর যে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে ওদের সাথে কথা হয়েছে, ওরা বললো যে সাভারের ক্যাম্পাসে থাকে, আর অফলাইন ক্লাস স্টার্ট হলে মেবি ওদেরকে মহাখালী ক্যাম্পাসে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে মনে হয়। এই এখন মানে ইউজুয়ালি ওরা হচ্ছে মহাখালীর পাশে আছে, ওখানেই থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। এখন হয়তো ওই যে কোভিড সিচুয়েশনের কারণে সাভার ক্যাম্পাসে তারা আছে আর কি। সাভার ক্যাম্পাসে কিন্তু তোমাদের সবাইকে এক সেমিস্টারের জন্য যেতে হবে, ওটাকে আমরা বলি স্যার রেসিডেন্সিয়াল আমরা ক্যাম্পাস। পাবো না। গুড, এই ব্যাপারটা আমি অবশ্য ঠিক জানি না আসলে, মানে স্যার অনলাইনে টার্ক করতে চাই না। ওকে, এটা আসলে কি বলে, এটা আমার হাতে নাই, এটা হচ্ছে রেজিস্ট্রার অফিসের ব্যাপার। লেটস প্রে এন্ড হোপ। কারণ ইউজুয়াল নিয়ম হচ্ছে যে একটা সেমিস্টার ইয়াতে করতে হয়, টার্কে করতে হয় আর কি। দেখা যাক, দেখো কি হয় আসলে, মানে সিচুয়েশনও তো ইয়ার করবা, সিচুয়েশন তো দেখতেছি দিনকে দিন খারাপ হচ্ছে আর কি। ওকে আচ্ছা, আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, পড়াশোনা শেষ করে আবার গল্প গুজব করা যাবে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? লাস্ট লেকচারে কিন্তু আমরা কি কোচ পোস্টুলেট বা মানে জার্ম থিওরি, কোচ পোস্টুলেট। আচ্ছা, জার্ম থিওরি আসলে কিছু না। জার্ম থিওরি মানে যে ইনফেকশিয়াস এজেন্ট ক্যান কজ ডিজিজ, এটাকে জার্ম থিওরি বলে। যে বিভিন্ন যে ইনফেকশিয়াস ডিজিজ হয় সেগুলো হচ্ছে কে করে, বিভিন্ন মাইক্রো অর্গানিজম করে, বিভিন্ন প্যাথোজেন করে, এটাই জার্ম থিওরি। সো আমরা হচ্ছে আচ্ছা লাস্ট ক্লাসে তো এগুলো পড়েছি না, কোচ পোস্টুলেট, লিমিটেশন অফ কোচ পোস্টুলেট। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করো আর কি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন না থাকলে দেন হচ্ছে আজকে মডিফিকেশন অফ কোচ পোস্টুলেটে চলে যাব। ওকে, আই এম অ্যাজিউমিং নো ওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন মনে পড়লে পরে করলেও চলবে। তবে আজকে মডিফিকেশন শুরু করি। মডিফিকেশন কি, মানে লাস্ট ওই দিন তো তোমরা দেখেছো যে অরিজিনাল যে কোচ পোস্টুলেট ছিল টোটাল 4টা আর কি স্টেটমেন্ট কোচ পোস্টুলেটের, এগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের লিমিটেশনস আছে। এখন যেহেতু লিমিটেশনস আছে এই স্টেটমেন্টগুলোর, সো হচ্ছে আমরা যখন মানে কোচ পোস্টুলেট মানে যেটা কি, এটা কিন্তু স্টিল না ইটস রিগার্ডেড অ্যাজ এ গোল্ড স্ট্যান্ডার্ড, মানে যা মডিফাইড ভার্সন। গোল্ড স্ট্যান্ডার্ড মানে ধরো একটা নতুন ডিজিজ আসলো এবং নতুন একটা I mean people are suspecting that there is a new microorganisms which is causing the new disease. তো এরকম একটা সিচুয়েশন, একদম নতুন ডিজিজ। হ্যাঁ, মানুষজন ডক্টররা সায়েন্টিস্টরা তারা বের করতে পারতেছে না যে, মানে তারা এই ধরনের ডিজিজ আগে দেখেনি এবং তারা ধারণা করতেছে এটা একটা নতুন ডিজিজ, যেটা একটা নতুন প্যাথোজেন দিয়ে হচ্ছে। নাও এখন হচ্ছে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে তখন হচ্ছে তাদেরই কোচ পোস্টুলেটটা ইউজ করতে হয়, কোচ পোস্টুলেটের স্টেটমেন্টগুলো প্রমাণ করতে হয়। কিন্তু আমরা দেখেছি হচ্ছে কোচ পোস্টুলেটের যে স্টেটমেন্টগুলো সেগুলোর লিমিটেশনস আছে, প্র্যাকটিক্যালি করতে গেলে। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ জানি কি লিমিটেশন ছিল। হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, এক মিনিট। যে কোচ পোস্টুলেটের যে লিমিটেশনস গুলো হচ্ছে তোমার ডিরেক্ট হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় না, কারণ এখানে অনেকগুলো কি লিমিটেশনস আছে। তো এই জন্য হচ্ছে কোচ পোস্টুলেটে কিছু মডিফিকেশন তোমার আনা হয়েছে আর কি, যেহেতু আমরা অরিজিনাল কোচ পোস্টুলেটটা অ্যাপ্লাই করতে পারতেছি না। কিন্তু মডিফিকেশন গুলো কিসের বেসিসে? অরিজিনাল কোচ পোস্টুলেটের বেসিসে। কিন্তু ওকে, যে অরিজিনাল কোচ পোস্টুলেটে এই লিমিটেশন আছে, তাহলে এই লিমিটেশনটাকে আমরা কিভাবে
সলভ করতে পারি আর কি। ওকে, তো যদিও হচ্ছে এখন অরিজিনাল কোর্স পোস্টুলেট ইজ নো লঙ্গার ইন ইউজ, বাট দ্য মডিফিকেশনস I mean, now we use the modifications, but the modifications are related with the original one. ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে অভিষেক থেকে কোশ্চেন করছিল কোনটা, 3 নাম্বার না, যে 3 নাম্বার পোস্টুলেটে কি লিমিটেশনস? What was the question? স্যার 3 নাম্বারের লিমিটেশনটা না আমি ভুলে গেছি, আমার মনে পড়তেছে না। ওকে, 3 নাম্বার লিমিটেশন হচ্ছে যে অরিজিনাল পোস্টুলেটে ছিল যে আমরা হচ্ছে যে পিওর কালচার করি, যে এই সাসপেক্টটা যে আমরা সাসপেক্ট করতেছি যে এই প্যাথোজেনটা ডিজিজ করে, তো সেটাকে আমরা ল্যাবরেটরিতে এরকম কালচার করলাম, মানে গ্রো করলাম। গ্রো করার পর সেই প্যাথোজেনটা আমাদের একটা হেলদি হোস্টে দিতে হবে। ওকে, সো হেলদি হোস্ট মানে থিওরিটিক্যালি হিউম্যান ডিজিজ হলে হিউম্যানে দেওয়া উচিত, কারণ হিউম্যানে তো আমরা দিতে পারি না, কারণ এটা আনইথিক্যাল। এই জন্য আমরা কোনো একটা এনিমেল ইউজ করি। সো ধরো তুমি একটা হেলদি মাউসেই দিলা, ধরো এনিমেল হিসেবে তুমি মাউস ইউজ করতেছো, টেস্ট এনিমেল। মাউসে দিলা, মাউসে দেওয়ার পর that mouse should get sick, that mouse should develop the disease, মানে মাউসের মধ্যে দেওয়ার পর মাউসটা অসুস্থ হয়ে যেতে হবে। ঠিক আছে, এটা ছিল অরিজিনাল পোস্টুলেট। ভাইরাস কি মাউসের মধ্যে এরকম বিস্তার করবে? না, করবে না, দ্যাটস দ্য লিমিটেশন। অরিজিনাল পোস্টুলেট ছিল এটা, আর লিমিটেশন হচ্ছে যে এই জিনিসগুলো তো খাটে না। কারণ হচ্ছে ফার্স্ট যে তুমি যে আমরা জানি ইউজুয়ালি প্যাথোজেনস আর হোস্ট স্পেসিফিক, যেই প্যাথোজেনটা হিউম্যানে ডিজিজ করে সে অন্য একটা অ্যানিমেলে ডিজিজ করে না, হোস্ট স্পেসিফিক হয়। এটা হচ্ছে একটা বড় লিমিটেশন। তোমাকে কোর্স পোস্টুলেট প্রমাণ করতে গেলে এই কাজটা করতে হবে যে কালচার প্যাথোজেন হেলদি হোস্টে দিতে হবে। এখন ধরো একটা হিউম্যান ডিজিজ, এন্ড হিউম্যানে তুমি দিতে পারতেছো না, এটাও কিন্তু একটা লিমিটেশন যে হিউম্যানে তুমি দিতে পারতেছো না, কারণ এটা ইথিক্যাল রিজন, ইথিক্যাল কারণে। এখন তুমি আচ্ছা হচ্ছে স্যার, কি যদি নিজের থেকে যদি কেউ বলে যে হ্যাঁ আমি রাজি আছি এবং আমার কিছু হইলে তার জন্য আমি কর্তৃপক্ষকে দায়ী করব না, সেই ক্ষেত্রে? ঘটনা হচ্ছে সেই ক্ষেত্রে হলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো কেউ আসলে করবে না। ধরো কোভিড-19, কোনো তুমি হোস্ট পাবা না, মানে কোনো মানুষ পাবা না যে নিজে থেকে রাজি হবে। বিজ্ঞানের জন্য জীবন উৎসর্গ এইভাবে কেউ করবে না, করার কথাও না। ঠিক আছে, কেন করবে? নিজে নিজে আমি কেন হচ্ছে একটা প্যাথোজেন নিব নিজের বডিতে? ওকে, আচ্ছা, এখন যেটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমরা হিউম্যান ইউজ করব না, এখন আমাদের হচ্ছে একটা এনিমেল লাগবে ইউজ করার জন্য। এরকম একটা এনিমেল খুঁজে পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, একটা পারফেক্ট এনিমেল খুঁজে পাওয়া, কারণ আমরা জানি প্যাথোজেনস আর হোস্ট স্পেসিফিক। সো আমাদের হচ্ছে সেরকম একটা মানে এনিমেল খুঁজে পাওয়া মোস্ট অফ দ্য কেস খুবই ডিফিকাল্ট। যাই হোক, এগুলা হচ্ছে তোমার বাইপাস করার জন্যই হচ্ছে মডিফিকেশন গুলো আসছে। মডিফিকেশন গুলো আমি এক্সপ্লেন করতেছি, এগুলো একটু অ্যাটেন্টিভলি শুনো আর কি। হ্যাঁ, মানে মডিফিকেশন গুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ এই মডিফিকেশন গুলো বোঝার জন্য কিছু নলেজ দরকার, যেগুলো হয়তো বা এখনো তোমাদের সবাই নাই, তোমাদের নাই সবাই। কারণ হচ্ছে এই নলেজ গুলো হচ্ছে তোমরা মানে এই জিনিসগুলো তোমরা শিখবা পরবর্তীতে বিভিন্ন কোর্সে, তো তখন হয়তো বা মডিফিকেশন গুলো আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। বাট আমি আজকে ট্রাই করব যাতে তোমরা অ্যাটলিস্ট ওভারঅল ব্যাপারটা বুঝতে পারো। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যে মডিফিকেশন গুলো দেওয়া আছে, মানে এই কোর্স পোস্টুলেটের বেশ কিছু মডিফাইড ভার্সন আছে, মানে ডিফারেন্ট সায়েন্টিস্ট দে হ্যাভ প্রপোজড ডিফারেন্ট স্টেটমেন্টস। তো এইখানে যেটা করা হয়েছে, এখানে মোটামুটি একটা সামারি আর কি। সামারিটা হচ্ছে দিস সামারি ওয়াজ ডান বাই this revised version was proposed by these two scientists. In this or you can say this modified version of Koch postulate was proposed by these two scientists. Okay, আমরা এখন দেখি তাদের proposed modification গুলো কি। First, a nucleic acid sequence belonging to a putative pathogen should be present in most cases of an infectious disease. Okay, and microbial nucleic acids should be found preferentially in those organs or gross anatomic sites known to be diseased, and not in those organs that lack pathology. Okay, প্রথম কোষ পোস্টুলেটে অরিজিনাল প্রথম কোষ পোস্টুলেটে কি বলা হয়েছিল?
যে একটা ডিজিজড মানে একটা ডিজিজড হোস্টের মধ্যে আমি পার্সন শব্দটা এখানে ইউজ করব না, কারণ ডিজিজ শুধু হিউম্যানের হয় না, ডিজিজ এনিমেলেরও হয়, রাইট? বাট হ্যাঁ কোর্স স্যার, পোস্টুলেট আর সেম ফর অল, হ্যাঁ, অল দ্য এনিমেল। আমরা হোস্ট ইউজ করি। হ্যাঁ, কি বলছিলাম? স্যার আপনি যে বলেন ডিজিজ শুধু মানে মানুষের হয়, ডিজিজ তো এনিম্যালেরও তো হয়। এক্স্যাক্টলি। সো আমরা যখন কোর্স পোস্টুলেট মানে জার্ম থিওরি প্রমাণ করতে চাবো, সেটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে বা এনিমেলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেম। আমরা এই কোর্স পোস্টুলেটই ফলো করি আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে অরিজিনাল পোস্টুলেটে কি বলেছিল, যে অসুস্থ যে হোস্ট তার মধ্যে সেই প্যাথোজেনটা থাকতে হবে। এখানে কিন্তু খেয়াল করো, তারা বলছে প্যাথোজেনটা থাকতে হবে। আই মিন কোচ রেফার্ড দ্য হোল মাইক্রো অর্গানিজম, যে পুরো প্যাথোজেনটাই থাকতে হবে ডিজিজ পার্সনে। এখন আমরা দেখি অসুস্থতার সাথে একটা ব্যাপার কি, লিমিটেশনে আমরা দেখেছিলাম যে এরকম অনেক সময় হয় যে একটা মানুষ অসুস্থ কিন্তু তার বডিতে প্যাথোজেনটা সব সময় থাকে না। সে অসুস্থ বাট প্যাথোজেনটা তার বডিতে সব স্টেজে থাকে না। যেমন এক্সাম্পল হিসেবে ভিব্রিও কলেরির কথা বলেছিলাম, যে ভিব্রিও কলেরি প্রথমে থাকে, তবে একটা সময় হতে পারে যে ভিব্রিও কলেরিটা টক্সিন প্রডিউস করে ভিব্রিও কলেরি বডি থেকে বের হয়ে গেছে, কিন্তু যেহেতু টক্সিনটা আছে হোস্টের বডিতে, সে তখনও অসুস্থ। ওকে, এখন ওই সময় যদি হোস্টের বডি থেকে স্যাম্পল নেওয়া হয়, হয়তোবা প্যাথোজেনটা পাওয়া যাবে না। ঠিক আছে, তো ওই সময় তার বডিতে মানে যদিও হোস্ট অসুস্থ বাট তার বডিতে প্যাথোজেনটা নাই। এটা তো কোচ পোস্টুলেটের একটা লিমিটেশন, কারণ সে বলছে ডিজিজ পার্সনের মধ্যে অবশ্যই প্যাথোজেনটা থাকতে হবে, কিন্তু ইন রিয়েলিটি অসুস্থতার সব স্টেজে নাও থাকতে পারে প্যাথোজেনটা। এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে কোচ কিন্তু স্পেসিফাইড করে নাই যে একটা অসুস্থ মানুষের কোথায় প্যাথোজেনটা থাকবে। কারণ আমরা যদি ডিজিজ নিয়ে একটু ডিপলি চিন্তা করি, when we are sick by a pathogen, usually all the organs of our body are not affected. এটা মানে কি, ধরো ভিব্রিও কলেরা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে ইনফেকশন করে, গাট ইটস এ গাট ইনফেকশন, স্টোমাক ইনফেকশন, এটা আমাদের পেটে ইনফেকশনটা করে, সে কিন্তু আমাদের লাঙে করতেছে না। তো একজন কলেরা পেশেন্টের তুমি হচ্ছে স্যাম্পল ধরো টেস্ট করতে চাও যে ভিব্রিও কলেরা আছে কিনা, টেস্ট করার জন্য তুমি লাং থেকে স্যাম্পল নিলা, ফুসফুস থেকে বা স্পুটাম নিলা, তাহলে তো পাবা না, ওখানে তো পাওয়ার কথা না। ঠিক আছে, আবার ধরো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, হলো, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা তুমি টেস্ট করতে চাও। এখন ইনফ্লুয়েঞ্জা ফুসফুসে হয়, সেটা স্টোমাকে হয় না, তো তুমি স্টোমাক থেকে স্যাম্পল নিয়ে বা স্টুল স্যাম্পল নিলে তো হবে না, তোমাকে নিতে হবে হচ্ছে ফুসফুস থেকে। কোচ তার অরিজিনাল পোস্টুলেটে এই জিনিসগুলো কিন্তু এইভাবে সে বলেনি, সে সিম্পলি বলছে অসুস্থ হোস্টের মধ্যে প্যাথোজেন থাকতে হবে। স্যার But ফুসফুসের জন্য স্যাম্পল নিতে হলে কি তাইলে কফ একটা স্যাম্পল, অথবা আমরা বা ইউজুয়ালি হচ্ছে আমরা কফ নিই আর কি, হ্যাঁ, ইউজুয়ালি কফ নিই। আর সিভিয়ার কেসে ধরো কারো যদি ফুসফুসে ধরো ইনফেকশন হয়ে গেছে, কি একদম টিস্যু চেক করতে চাইলে বায়োপসি নিতে হয়, কিন্তু ওটা হচ্ছে ইন ভেরি সিভিয়ার কেসেস। নর্মালি ধরো যদি ইনফেকশন হয়, ইনফেকশন ডিটেক্ট করার জন্য কফ স্যাম্পল ইজ এনাফ, যেটাকে আমরা বেসিক্যালি স্পুটাম বলি আর কি, হ্যাঁ, কফটাকে আমরা স্পুটাম বলি। স্যার মিউকাস চেক করা হয়? ওই হ্যাঁ, মিউকাস একই কথা আর কি। মিউকাস হচ্ছে কালেক্ট করা হয় বেসিক্যালি কি, মিউকাস কালেকশন মানে কি, এই যে ধরো সোয়াব নেয় না, এই যে কোভিড-19 দেখছো লম্বা কাঠি ঢুকায় গুতাগুতি করে, ইয়েস স্যার। এই লম্বা কাঠি ঢুকায় যখন গুতাগুতি করে না, তখন না কিছু মিউকাস চলে আসে। মিউকাস আমরা ইউজুয়ালি কল ইট মিউকাস সেল। ওই জায়গাটায় যে সেলগুলো থাকে লেয়ারটাতে, সেই সেলগুলোকে মিউকাস সেল বলে। ওকে, সো ওই স্যাম্পলের সাথে যখন কাঠিটা ঢুকায় ধরো ঘষাঘষি করতে থাকে, হ্যাঁ, যে একটু গুতা টুতা দেয়। তোমরা কি স্যাম্পল দিছো কোভিড-19 এর? জি স্যার, দিয়েছিলাম। না। ওকে, তাহলে তো জানো, হ্যাঁ, মানে খবর হয়ে যায় না, একটা লম্বা মানে চিকন অনেক কষ্ট হয়, মানে পেইনফুল, মানে কি, হ্যাঁ, কষ্ট হয়, মানে ব্যথা কিন্তু লাগে না, কিন্তু কষ্ট হয়, ইরিটেটিং একটা ফিলিংস। জি স্যার, কেমন জানি লাগে, কেমন জানি। আমি দিয়েছিলাম। হ্যাঁ, স্যার আপনার কি আচ্ছা, কোভিড যেটা হচ্ছে যে হয়েছিল? মিউকাস, না আমার কোভিড হয়নি, আমার বাবার হয়েছিল। তো সো তখন হচ্ছে যেহেতু আমরা এক বাসাতেই থাকি,
এবং আমার আচ্ছা বাবা স্যার, হচ্ছে লগ ইয়ার ধার ধারে না আর কি, যে আলাদা কি বলে, হ্যাঁ অনেকে আছে না বলে যে আইসোলেশন, হ্যাঁ হি ডোন্ট লাইক আইসোলেশন এট অল। তো উনি মোটামুটি আমার বাবা সারা স্যার বাসায় ঘুরতেছিল আর কি। ইয়া বলো। কোভিড নাকি মানে সেম হচ্ছে স্যার। গিয়ে 40 আপ যারা তাদের নাকি হুম, ফুসফুস লাংসের ক্ষতি করে, এটা কি সত্য? থিওরিটিক্যালি কোভিড সবারই, আচ্ছা কোভিড ইনফেকশনই করে লাং, রাইট? সো লাং তো ক্ষতিগ্রস্ত হবেই। তো থিওরিটিক্যালি হচ্ছে কোভিড না যাকে, মানে আমি শুনেছি হুম, যে কোভিড নাকি আজকাল হার্ট অ্যাটাকের রূপ ধরেও নাকি আসতেছে। আচ্ছা যেটা হচ্ছে যে এগুলো হচ্ছে বাংলা কথা আর কি, হার্ট অ্যাটাকের রূপ ধরে আসতেছে, মানে হার্ট অ্যাটাকের রূপ ধরে সে আসতেছে না। কোভিড ইজ এ ভেরি কমপ্লিকেটেড ভাইরাস, ইটস এ ভেরি কমপ্লিকেটেড ভাইরাস, হ্যাঁ ইটস এ পিকুলিয়ার ভাইরাস। কোভিড এর সমস্যা হচ্ছে, ধরো কোভিড ইনফেকশন করে মেইনলি আমাদের ফুসফুসে, স্টোমাকে কিছুটা করতে পারে, বাট মেজর ইনফেকশন করে সে ফুসফুসে। এবং সে ফুসফুসে যখন ইনফেকশন করে, না ইনফেকশন মানে তো যে ফুসফুস সেলগুলোতে ইনফেকশন করে। তো অনেকের ক্ষেত্রে স্পেশালি এজড পার্সন যারা, এটা এজড কি মোটামুটি মিডিল এজড পার্সনদের জন্য সত্য, এই ফুসফুসের ড্যামেজ অনেক সময় পার্মানেন্ট হয়ে যায়, ইরিভার্সিবল ড্যামেজ। মানে নর্মালি কি হয়, whenever our lung get infected by any pathogen, when we get healed, আমরা যখন সুস্থ হয়ে যাওয়ার পরে এই লাংটা আবার রিকভার করে আর কি। মানে লাংয়ে ইনফেকশন হয়েছে, লাং টিস্যু ড্যামেজ হয়, তারপরে আমরা সুস্থ হয়ে গেলাম, লাং টিস্যু আবার রিকভার করে। এটা ইউজুয়ালি হয় ইনফেকশনাস ডিজিজের ক্ষেত্রে। কোভিড-19 অনেকের ক্ষেত্রে যে কাজটা করতেছে, সে লাংকে ইনফেক্ট করে লাং টিস্যু ড্যামেজ করতেছে, কিন্তু সেই ড্যামেজটার 100% রিকভার হচ্ছে না। এটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে। আর কোভিড-19 আরো কিছু পিকুলিয়ার বদভ্যাস আছে আর কি। ওকে, পিকুলিয়ার হচ্ছে কোভিড-19 ভাইরাসটা ব্লাড ক্লট করতে পারে, মানে রক্ত জমাট বাঁধায় ফেলতে পারে আমাদের ওই কি বলে রক্ত নালীর ভিতরে আর কি। আমাদের ভেইন এন্ড আর্টারির ভেতর দিয়ে তো ব্লাড প্রবাহিত হয় না, সো ওখানে স্যার ব্লাড ক্লট তাহলে করতে পারে আর কি। স্যার তাহলে 100% কি রিকভার হবে না যাদের এটা আমরা COVID? এটা আমরা বলতে পারতেছি না, হ্যাঁ এটা আমরা বলতে পারতেছি না, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। ইট শুড গেট ফুলি রিকভার্ড, বাট মানে আনফরচুনেটলি দেখা যাচ্ছে অনেকের হচ্ছে এই ফুল রিকভারটা হচ্ছে না। দিস ইজ রিয়েলি ব্যাড, রাইট? স্যার আমাদের মেবি অনেক টাইমের ব্যাপার, তারপরে হতেও পারে। এটা এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না, তুমি একটা ভালো পয়েন্ট বলছো, বাট এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না এটা, হ্যাঁ ইয়েস স্যার। যে স্যার আলটিমেটলি তাহলে যে অনেকের তো হচ্ছে অক্সিজেন লাগে, বাট অনেকের যে নিউমোনিয়া হলে বমি বা পেট খারাপ মানে এরকম এগুলোর উপর দিয়ে যায়। বুঝিনি, আবার বলো তোমার কোশ্চেনটা। স্যার মানে নিউমোনিয়া হলে তো অনেকের হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট, অক্সিজেন মানে মাস্ট লাগে, হুম আর হুম অনেকের যে নিউমোনিয়া হলে মানে ডক্টররা বলে মানে অনেক বমি করে বা অনেক মানে হুম আহ হুম। পেট খারাপ হয়, মানে অক্সিজেন লাগে না, দুই আচ্ছা, রকমের যে দেখেছি। এটা হতে পারে, হ্যাঁ। আচ্ছা নর্মালি দেখো অক্সিজেন লাগে কেন, মানে অনেকেরই অক্সিজেন আচ্ছা বাই দ্য ওয়ে নিউমোনিয়া কিন্তু হচ্ছে একটা ডিজিজ কন্ডিশনের নাম, হ্যাঁ নিউমোনিয়া অনেক কারণে হতে পারে। নিউমোনিয়া মানে হচ্ছে আমাদের ফুসফুস হচ্ছে ধরো খুব সিভিয়ারলি ইনফেক্টেড হয়ে যায়, সেটাকে নিউমোনিয়া কন্ডিশন বলে। এই ইয়েস সেম স্যার, মানে নিউমোনিয়া এখন কিন্তু, কোভিড যে নিউমোনিয়া আর কি। হ্যাঁ কোভিড নিউমোনিয়া বুঝতে পেরেছি। তো হচ্ছে এই তোমার নিউমোনিয়া কিন্তু অনেকগুলা, there are lots of different pathogens which can cause pneumonia. তো বেসিক্যালি নিউমোনিয়া মানে হচ্ছে লাং এর সিভিয়ার ইনফেকশন। সো কোভিড দিয়ে কেউ আক্রান্ত হলে তারও মানে কোভিড দিয়ে আক্রান্ত হওয়া মানেই কিন্তু নিউমোনিয়া না, কারণ নিউমোনিয়া কন্ডিশনটা হতে গেলে খুব সিভিয়ারলি এফেক্টেড হতে হয় আর কি লাংটা। তো দেখা যাচ্ছে যে লাং যখন ইনফেক্টেড হয়, তো এখন অক্সিজেন আসলে কখন লাগে, আমাদের লাং এর কাজই কিন্তু ফুসফুসের কাজই হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই দেওয়া। এখন এই অক্সিজেনের আদান প্রদানটা ফুসফুসের কোথায় হয়, ওই সেলটার নাম কি জানি, অ্যালভিওলা বলে না? তো ইয়েস আমাদের স্যার, ফুসফুসটা একটা অ্যালভিওলাস। থলির মতো, সেখানে হচ্ছে অ্যালভিওলা আছে, ছোট ছোট থলি আর কি। ওই থলির মধ্যে হচ্ছে এই অক্সিজেন কি বলে এটা এক্সচেঞ্জটা হয়, যে ব্লাডের মধ্যে অক্সিজেনটা যায় স্যার থলির এটা মধ্যে। না মানে পাম্প যেভাবে করে এরকম করে, কিন্তু তখন আর কি এটা আর কাজ করতে পারে না, এটা চুপসায় থাকে, তো মানে হ্যাঁ, তখন আর কি আর্টিফিশিয়াল ভাবে আর কি চুপসায় অক্সিজেন। থাকে। আর একটা প্রবলেম যেটা হয় কি, তোমার হচ্ছে ধরো পানি জমে যায় নিউমোনিয়ার ক্ষেত্রে, অনেক সময় লাঙে পানি জমে যায় ওই থলিগুলাতে।
জি হুম স্যার। তো এখন ধরো তোমার থলিগুলোতে হচ্ছে এক্সচেঞ্জ, অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়, এখন ওই থলিটা ইনফেক্টেড। ওই থলিটা আসলে কি, দ্যাট ইজ এ লাং টিস্যু, রাইট? অ্যালভিওলিতে আসলে লাং টিস্যু। এখন অ্যালভিওলাই, জি স্যার। আর অ্যালভিওলাই অর লাং টিস্যু ইজ ইনফেক্টেড। হ্যাঁ, সেখানে ধরো নিউমোনিয়া হয়ে গেছে, এটা চুপসায় আছে, অথবা মানে স্কুইজড অবস্থায় আছে, অথবা সেখানে পানি জমে আছে, সব মানে ইন শর্ট আমার লাং টিস্যু আর ইনফেক্টেড। আর লাং টিস্যু যখন ইনফেক্টেড হয় তখন তো অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারতেছে না। তার মানে আমাদের যতটুক ধরো, মানে ব্যাপারটা এরকম যে 100টা অ্যালভিওলাই আছে, তোমার 40টা অ্যালভিওলাই বা লাং টিস্যু ইনফেক্টেড, কাজ করতেছে মাত্র 60টা। যেই কাজটা 100 জনের করার কথা, 100 জন মিলে অক্সিজেন দেওয়ার কথা, এখন কাজ করতেছে মাত্র 60টা। তার মানে হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন কি ডেপ্রাইভেশন দেখা দিবে, এনাফ অক্সিজেন ইয়েস আমাদের স্যার। পাবে না। তো যখনই আমাদের বডি এনাফ অক্সিজেন পাবে না, তখনই কি করতে হবে, তাকে বাইরে থেকে অক্সিজেন দিতে হবে। এখন তোমরা এখানে ভাবতে পারো, তার 40টা তো কাজ করতেছে না, বাইরে থেকে অক্সিজেন দিয়ে লাভ কি? বাতাসে তো অক্সিজেন আসে, রাইট? তো বাইরে থেকে অক্সিজেন দিয়ে লাভ কি? বাতাসে তো অক্সিজেন আসে, তার তো লাং এর মানে 40টা কাজই করতেছে না। তো যখন বাইরে থেকে অক্সিজেন দেওয়া হয় তখন কিন্তু মোর কনসেন্ট্রেটেড অক্সিজেন দেওয়া হয়, এই জন্য মোর ইয়েস স্যার। কনসেন্ট্রেটেড অক্সিজেন। মানে ইউজুয়ালি বাতাসে এয়ারে যতটুকু অক্সিজেন থাকে তার বদলে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ওই যে অক্সিজেন সিলিন্ডার থেকে বেশি অক্সিজেন দিই, যাতে তখন ওই ধরো যে সুস্থ দেয়ার 60% গুড লাং টিস্যু, 40% ইনফেক্টেড, 60% আছে, যাতে 60%ই ওই হাই অক্সিজেন কনসেন্ট্রেশন থেকে এনাফ অক্সিজেন নিতে পারে। এই জন্য অক্সিজেনটা দেওয়া হয়। এখন এই বডির অক্সিজেন রিকোয়ারমেন্ট আবার এক একজনের এক এক রকম। মানে অনেকের আছে কি যে ধরো কম অক্সিজেনেও তারা প্রবলেম ফিল করে না, একটা নির্দিষ্ট মানে, ইয়েস স্যার। মানে অনেকে আছে দেখবা যে অক্সিজেন স্যাচুরেশন 92-তে নেমে গেছে, দে আর ফিলিং ব্যাড, 90-তে নেমে গেছে, তাদের অক্সিজেন দরকার। আবার অনেকের হতে পারে 85-এও হয়তো অক্সিজেন লাগতেছে না। আবার এরকম অনেকের হতে পারে যে অক্সিজেন স্যাচুরেশন 95-এ হয়ে গেছে, তাদের অক্সিজেন মনে হচ্ছে যে বডি অক্সিজেন পাচ্ছে না। এটা পার্সন টু পার্সনের হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এই জন্য দেখা যায় যে হয়তো বা লাং ইনফেক্টেড হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, কিন্তু কারো কারো অক্সিজেন লাগতেছে, কারো কারো অক্সিজেন লাগতেছে না। আর যে লাগছে না। বাকিগুলা, যে বমি হওয়া বা হচ্ছে ডায়রিয়া হওয়া, এগুলা বলতে পারো যে ফার্দার সিমটম, এগুলো সবার ক্ষেত্রে হবে না। কারণ কোভিড-19 হলে কিন্তু আমরা জানি যে অনেকেরই হচ্ছে ডায়রিয়া হচ্ছে, তো এটা সবার ক্ষেত্রে হচ্ছে না। কোভিড-19 মানে এই আহ, কি বলা যায়, হ্যাঁ, লাঙে ইনফেকশন করে, লাঙের ইনফেকশন ছাড়াও অনেকের ক্ষেত্রে কোভিড-19 স্টোমাকে ইনফেকশন করতে পারে আর কি। এই জন্য দেখা যাচ্ছে যাদের এই কোভিড-19 রিলেটেড মানে নিউমোনিয়া হচ্ছে, তাদের হচ্ছে অনেকের ডায়রিয়াও হচ্ছে আর কি। আর হার্টের ইয়েস ব্যাপারটা স্যার। কি, হার্টের যে সমস্যাটা, কোভিড-19 ব্লাড ক্লট করতে পারে, ভেরি ব্যাড ভাইরাস আসলে। হ্যাঁ, এরকম মাল্টিপল স্যার এটার ঝামেলা করে জন্যই তো ভাইরাস কেন। মেবি ওই যে একটা ইনজেকশন দেয় আর পাশাপাশি স্টেরয়েড মেবি এই জন্যই দেয় না স্যার? আচ্ছা, স্টেরয়েডের কারণটা আলাদা, যেটা হচ্ছে স্টেরয়েডের তো অনেক সাইড এফেক্টস আছে। কিসের স্টেরয়েডের? হ্যাঁ। হ্যাঁ, স্টেরয়েডের সাইড এফেক্ট আছে। যেটা হচ্ছে কি, তার আমি একটু ক্লিয়ার করি তোমাদের। তোমার হচ্ছে কোভিড-19 ওই ডায়রিয়া বা লাং ইনফেকশন, মানে লাং ইনফেকশন কিছুটা ডায়রিয়া করে, আরেকটা কোভিড-19 একটা কি যে তারা ব্লাড ক্লট করতে পারে আর কি, মানে আমাদের রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধায় ফেলতে পারে। তো এই ব্লাড ক্লটটা যদি তোমার ইয়াতে হয়, হার্টের টিস্যুতে হয়, তখন কিন্তু হার্টের টিস্যু ড্যামেজ হবে আর কি। ব্লাড ক্লট হলে প্রবলেম যেটা হয়, আমাদের বডিতে তখন ঠিক মতো ব্লাড সার্কুলেশন হয় না, আমাদের বডি ঠিক মতন অক্সিজেন পায় না, ঠিক আছে? তো এই জন্য দেখা যায় অনেকের ক্ষেত্রে কোভিড-19-এ মানুষ হার্টেও প্রবলেম হচ্ছে, অনেকের হার্ট টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই কি যেন একজন কোশ্চেন করলো, সঞ্জিত জানি কি কোশ্চেন করছিল, স্যার আমি কি জানি বলছিল লাস্টে, আমি কোনটা হ্যাঁ জেনে স্যার আনসার বলছিলাম। বলেছি যে ব্লাড ক্লটের জন্য তো মানে ও, ইনজেকশন দেয় মানে আর এই জন্যই পাশাপাশি হচ্ছে কি স্টেরয়েড। যে এই ব্লাড ক্লট যাতে না হয়, কারণ ব্লাড ক্লট হলে প্রবলেম, ব্লাড ক্লট হলে কিন্তু মাল্টিপল ঝামেলা হতে পারে। এক, ধরো ব্লাড ক্লট হয়ে গেল, বডিতে ঠিক মতো ব্লাড সার্কুলেশন হবে না, সো ব্লাড প্রেশার ড্রপ করবে আর কি, ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড ঠিক মতো সার্কুলেট করতে পারতেছে না। ব্লাড প্রেশার কমে গেলে প্রবলেম, বডি ঠিক মতো অক্সিজেন পাবে না। আবার ধরো এই ব্লাড ক্লট যদি আমাদের ব্রেইনে হয়, আমাদের ব্রেইনে কিন্তু মানে আমাদের ব্রেইনে অনেক
চিকন চিকন রক্তনালী আছে, মানে আই মিন ব্লাড ভেসেলস, দেয়ার আর ভেরি টাইনি ব্লাড ভেসেলস ইন আওয়ার ব্রেইন। তো এখন এই ধরো একটা মোটা ব্লাড ভেসেল, হ্যাঁ, মোটা ব্লাড ভেসেলের মধ্যে ধরো মোটা ভেইন আর কি, হ্যাঁ, মোটা ভেইনের মধ্যে ব্লাড ক্লট হলে সেটা ড্যামেজ কিন্তু তুলনামূলক কম হবে, ভেইনটা মোটা, ভেতরে অনেক স্পেস। এখন ধরো ব্রেইনের আমাদের মাথার যে ব্লাড ভেসেল চিকন খুব, ওটার মধ্যে ব্লাড ক্লট হয়ে গেলে কিন্তু বিপদ। হয়তো বা দেখা গেলো যে অল্প একটু ব্লাড ক্লট হয়েছে এন্ড ব্লাড সার্কুলেশন কমপ্লিটলি অফ হয়ে গেছে, স্ট্রোক করে ফেলবে। স্ট্রোক কিন্তু ইয়াতে হয় না, যে ব্রেইনে হয়, হ্যাঁ, হার্টে হয় না। বাংলা মুভির কথা মনে রাখলে হবে না, যে বুক চেপে ধরে বসে পড়লো তারপর বললো স্ট্রোক হয়েছে, হ্যাঁ, স্ট্রোক হলো আমাদের জি হার্টে স্যার হয়, জানি। ওকে, Yes, স্ট্রোক sir. হয় আমাদের ব্রেইনে, হার্টে হয় অ্যাটাক, ওকে। আচ্ছা, যেটা যাই হোক, সো এখন এই ধরো ওই স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু থেকে যায় ব্লাড ক্লটের কারণে। তো এই জন্য করা হয় কি, একটা হচ্ছে ওই ইনজেকশন দেওয়া হয়, এগুলা ট্যাবলেটও পাওয়া যায় ইনজেকশন বাদে, সিভিয়ার হলে ইনজেকশন দেয়, নাহলে ট্যাবলেট দেয়, এগুলাকে বলা হয় ইয়াটোবার। আচ্ছা, ওষুধটার টাইপের নাম ভুলে গেছি। এগুলা হচ্ছে ব্লাডটা ক্লট করতে দেয় না আর কি, এন্টি ক্লটিং ড্রাগ তোমরা বলতে পারো। স্যার এই জন্যই তো অনেক কোভিড নিউমোনিয়ার পেশেন্টরা মানে স্ট্রোক করে। হ্যাঁ, এটা একটা কারণ। তো দেখা যাচ্ছে কি যে এই যে ব্লাড ক্লট যাতে না হয় এই জন্য হচ্ছে ওই এন্টি ব্লাড ক্লটিং টিস্যু ইনজেকশন বা ট্যাবলেট দেওয়া হয়, এবং এটা অনেকের ক্ষেত্রে খুব ভালো কাজ করতেছে। আর স্টেরয়েড আসলে দেওয়া হয় কি, স্টেরয়েড কিন্তু আমাদের বডির ইমিউন সিস্টেমের হেল্প করে আর কি, মানে আমরা আমাদের বডির যে ক্ষমতা যে টু ফাইট এগেইনস্ট আ ডিজিজ, এটাকেই তো আমরা ইমিউনিটি বলি। তো স্টেরয়েড হচ্ছে আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারে আর কি, হ্যাঁ, স্টেরয়েড হরমোনটা এটা একটা হরমোন, যা আমাদের বডির ওকে স্যার। হচ্ছে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু স্টেরয়েড লং টার্ম ইউজ করা খুব খারাপ, স্টেরয়েড কিছু ক্ষতিও করে আর কি, বেশ ভালো রকম ক্ষতি করে। সো ফর লিমিটেড টাইম ইটস ওকে টু ইউজ স্টেরয়েড, কিন্তু হচ্ছে ফর লঙ্গার টাইম ইউজ অফ স্টেরয়েড ইজ ব্যাড। ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক, আমরা আবার পড়াশোনায় ফেরত চলে আসি। আমরা একটু স্ট্রে হয়ে গেছিলাম, বাট ইটস ওকে, ফাইন। তো মানে যেটা কি যে বলতেছিলাম, যে এই যে কোভিড থেকে দেখলাম যে কোভিড কিন্তু আমাদের সব অর্গানে ইনফেক্ট করে না, যে ভিব্রিও কলেরি সব অর্গানে ইনফেক্ট করে না, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো ইনফ্লুয়েঞ্জা, সে আমাদের সব অর্গানে ইনফেক্ট করে না। তো অরিজিনাল কোর্স পোস্টুলেটাতে এই জিনিসগুলোকে ওইভাবে অ্যাড্রেস করা হয়নি। তো তার মানে দ্যাটস এ লিমিটেশন, এই জন্য মডিফিকেশন প্রপোজ করা হয়েছে। তো মডিফিকেশনটা কি ছিল, যে আমাদের তোমার প্রতিটা অর্গানে প্যাথোজেন পাওয়া লাগবে না, যেই অর্গানটা ইনফেক্টেড প্যাথোজেন সেই অর্গান বা টিস্যুতে পাওয়া যেতে হবে। আই মিন উই শুড দ্য প্যাথোজেন শুড বি প্রেজেন্ট ইন দোজ টিস্যু অর অর্গান হুইচ আর ইনফেক্টেড, ঠিক আছে। কেউ কি কিছু বলতেছো নাকি? আচ্ছা স্যার, জি Yeah. একটা কোয়েশ্চেন ছিল স্যার। এখানে যে লিমিটেশনস এর মধ্যে যে পয়েন্টের মধ্যে আমরা মেনশন করেছি যে প্রত্যেকটা স্টেজে তো থাকে না একটা সিক পারসনের ইয়াটা অর্গানিজমটা বা প্যাথোজেনটা, তো স্যার ওই পয়েন্টটা আর হচ্ছে টেস্টটা যে করতে হবে মানে হোস্ট স্পেসিফিক প্যাথোজেনের যে ওইরকম করে যে অর্গানে অ্যাটাক করে সেইখান থেকে ইয়া নিতে হবে, স্যাম্পল নিতে হবে, এই দুইটা পয়েন্ট কি একসাথে হবে নাকি আলাদা? স্যাম্পল নেওয়ার ব্যাপারটা, জি স্যার। আচ্ছা আমি একটু ক্লিয়ার করতেছি। হ্যাঁ, স্যাম্পল নেওয়ার স্যাম্পল কালেকশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আচ্ছা আমি এটা আসতেছি, হ্যাঁ, তোমার কোশ্চেনে দেখি আমার এক্সপ্লেনেশন শেষে তুমি অ্যানসার পেয়ে যাও কিনা। সো যেটা হচ্ছে যে যেহেতু ডিজিজ হচ্ছে, আই মিন ইউজুয়ালি ওয়ান প্যাথোজেন ইট ডাজ নট অ্যাফেক্ট এভরি টিস্যুস অফ আওয়ার বডি। হ্যাঁ, আমরা মাত্র এই এক্সাম্পল দিয়ে দেখলাম যে কিছু কিছু টিস্যুতে সে ইনফেক্ট করে। সো উই শুড we should isolate that pathogen from the organs or tissues which are affected. Infected organ or tissue থেকে আমাদেরকে প্যাথোজেনটা আইসোলেট করতে পারতে হবে। ওকে, এখন মডিফিকেশনে যে আরেকটা কথা বলছে যে আমাদের পুরো প্যাথোজেনটা আইসোলেট করার দরকার নাই, আমাদের হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকলেই হবে। নিউক্লিক অ্যাসিড কি, আমরা নিউক্লিক অ্যাসিডও কিন্তু আলাদা, আমাদের হিউম্যানের নিউক্লিক অ্যাসিড একটা ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড আলাদা।
ওকে, সো যেটা করতে হবে যে it's not necessary that we have to isolate the whole organism. আমাদের if we can detect the present acid of that organism, that will be good enough. তার মানে মডিফিকেশনটা কি দাঁড়াচ্ছে, আমরা ইনফেক্টেড অর্গান বা টিস্যু থেকে আমাদের পুরো মাইক্রো অর্গানিজমটা আইসোলেট করা লাগবে না, আমাদের এখানে নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করতে পারলেই চলবে যে হ্যাঁ যে এই প্যাথোজেনটা নিউক্লিক অ্যাসিড এই ইনফেক্টেড অর্গানে আছে। এবং এই যখন আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করব, এইটা তখন আমাদের আরেকটা প্রবলেমও সলভ করে দেয় অরিজিনাল কোষ পোস্টুলেটের। সে অরিজিনাল কোষ পোস্টুলেটে বলা হয়েছিল যে প্যাথোজেনটা একটা মানে অসুস্থ পার্সনের হোস্টের মধ্যে প্যাথোজেন থাকতে হবে, কিন্তু এই যে ইন রিয়েলিটি যে প্যাথোজেন অনেক সময় থাকে না, হ্যাঁ টক্সিন প্রডিউস করে বের হয়ে গেছে, প্যাথোজেন নাই। প্যাথোজেন না থাকলেও তার নিউক্লিক অ্যাসিড থাকবে। ধরো যে ভিব্রিও কলেরি ইনফেক্টেড, হ্যাঁ তার সিভিয়ার কলেরা চলতেছে, ভিব্রিও কলেরি তার বডিতে নাই, ভিব্রিও কলেরি না থাকলেও ভিব্রিও কলেরি নিউক্লিক অ্যাসিড তখনও তার বডিতে থেকে যাবে। Because nucleic acid is just a part of the nucleic acid is part of the cell, right? Part of the organism. So nucleic acid বডিতে থাকবে। ওকে, তো মডিফিকেশন এই কথাটাই বলা হয়েছে যে আমাদের we don't need to get the whole organism. If we can detect the nucleic acid in the patient's body in those organ or tissues which are infected, it will be enough. অসুস্থ মানুষের ইনফেক্টেড টিস্যু এবং অর্গানে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারলেই হবে। ওকে, এটা হচ্ছে একটা মডিফিকেশন যে আমাদের পুরো প্যাথোজেনটা ডিটেক্ট করার দরকার নেই, নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারলেই হবে। ওকে, সো এখন নিউক্লিক অ্যাসিড আমরা ডিটেক্ট করি কি হবে, এখন হচ্ছে আমি ঈশার কোয়েশ্চেনটাতে আসতেছি। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড আমরা ডিটেক্ট করতে গেলে আমাদের হচ্ছে স্যাম্পল লাগবে। তো সেই স্যাম্পলটা হচ্ছে তোমরা হচ্ছে আমরা ওই ডিপেন্ড করে, ধরো ফর এক্সাম্পল লাং এ ইনফেকশন হয়েছে, হ্যাঁ লাং ইনফেকশন হলে তখন আমাদের হচ্ছে ওই স্পুটাম নিতে পারি আমরা, কফ যেটাকে বলি আর কি, কফের মধ্যে থাকবে প্যাথোজেনটা নিউক্লিক অ্যাসিড। আবার তুমি যদি চাও ধরো স্টোমাক মানে পেট, ধরো স্টোমাক ইনফেকশন হয়েছে, স্টোমাক ইনফেকশন হলে আমরা স্টুল কালেক্ট করলেই হবে, কারণ ইন্টেস্টাইনে ইনফেকশন হলে ডেফিনেটলি সেই প্যাথোজেন বা প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড স্টুলে থাকবে, স্টুল নিলে হবে। আবার অনেক সময় হয় কি যে ধরো হচ্ছে আমরা বায়োপসি করতে পারি। বায়োপসি মানে কি, বায়োপসি শব্দটা তোমরা মানে শুনছো, বায়োপসি করা হয় হচ্ছে ইয়া করে একটু ছোট মানে নিডেলের মতন সুয়ের মতো একটা ছোট ডিভাইস ঢুকাই দিয়ে ওই ইনফেক্টেড জায়গা থেকে অল্প একটু টিস্যু কেটে আনা হয়। বায়োপসি বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় হচ্ছে বেসিক্যালি টিউমার ডিটেকশনের ক্ষেত্রে। ইউজুয়ালি আমরা ইনফেকশন ডিটেকশনের সময় বায়োপসি করি না আর কি, আনলেস রিকোয়ার্ড, বাট থিওরিটিক্যালি ইটস পসিবল, আমরা বায়োপসি করে নিয়ে আসতে পারবো আর কি, একটা টিস্যু নিয়ে এসে সেখান থেকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারবো। ঈশা, তুমি কি তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো? স্যার পেয়েছি কাইন্ড অফ, মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে লিমিটেশনস এর তো ডিফারেন্ট পয়েন্ট আছে স্যার, মানে আমি বলছিলাম যে অ্যাড্রেস করেছে। হ্যাঁ আবার বলো। মানে এই দুইটা লিমিটেশন একসাথে মেনশন করব, যে একই মানে সব স্টেজেই হচ্ছে ইয়া থাকে না, অর্গানিজমটা থাকে না, আর হচ্ছে যে হোস্ট স্পেসিফিক প্যাথোজেনকে তার মানে যে হোস্ট সেখান থেকে কালেক্ট করতে হবে সেটা। ইয়া মানে হোস্ট স্পেসিফিক কি, যেই অর্গানে ইনফেকশন হয়েছে সেখান থেকে। জি স্যার। হ্যাঁ, ইনফেকশন হয়েছে ধরো লাগে, মানে সেই অর্গান থেকেই হচ্ছে কালেক্ট করতে হবে, অন্য অর্গান থেকে স্যাম্পল নেওয়া যাবে না। হ্যাঁ ডেফিনেটলি, কারণ অন্য অর্গান থেকে স্যাম্পল নিলে তো আসলে লাভ হবে না। জি স্যার। আর কথা হচ্ছে যে আমরা ইন দ্য মডিফাইড ভার্সন উই উইল ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড, নট দ্য হোল প্যাথোজেন। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা কোভিড-19 এর টেস্ট করার সময় পিসিআর করি, হ্যাঁ ওই যে নাক থেকে কাঠি দিয়ে গুতাগুতি করে যে স্যাম্পল নিয়ে যায়, হ্যাঁ তারপর সেটা থেকে আমরা ডিটেকশন করি। আমরা কি ডিটেকশন করি এই ক্ষেত্রে? দ্য হোল কোভিড SARS-CoV-2 ভাইরাস? আচ্ছা, কোভিড-19 ভাইরাসই বললাম, যে ডু ইউ ডিটেক্ট দ্য হোল কোভিড-19 ভাইরাস? আচ্ছা, এটা কোশ্চেন, আমরা কি আসলে পুরো কোভিড-19 ভাইরাস ডিটেক্ট করি? স্যার নিউক্লিক অ্যাসিডটা আমরা ডিটেক্ট করি না।
ইয়েস, উই ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড। এই যে মানে কোভিড-19 টেস্ট করতে গেলে কি হয়, ওই যে লম্বা একটা কাঠি দিয়ে আমাদের ইউজুয়ালি গলা থেকেও নেওয়া যায়, হ্যাঁ, ন্যাসোফেরিংস থেকে বলে, বেসিক্যালি ন্যাসোফেরিংস থেকে তোমার স্যাম্পলটা কালেক্ট করতে হয় একটু ঘষে ঘষে আর কি, হ্যাঁ, এটাকে আমরা বলি সোয়াবিং, সোয়াব নেওয়া। সোয়াব নিয়ে এসে তারপর সেখান থেকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এক্সট্রাক্ট করে তারপর ওই নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করা হয় আর কি। উই ডোন্ট ডিটেক্ট দ্য হোল অর্গানিজম। তো এখন তোমরা কোশ্চেন অর্গানটা করা হয় না, শুধু নিউক্লিক অ্যাসিড করা হয়। হোল অর্গান, এখানে হোলটা ডিটেক্ট করা ভেরি ডিফিকাল্ট। হোলটা ডিটেক্ট করতে গেলে প্রবলেম হচ্ছে আমাদেরকে কালচার করতে হবে। ধরো সে ফর এক্সাম্পল, ধরো যে ইউরিন ইনফেকশন, হ্যাঁ, অনেক সময় ইউরিন ইনফেকশন হয়, তো ইউরিন ইনফেকশন খুব ফ্রিকোয়েন্ট আমাদের দেশে, স্পেশালি মেয়েদের বেশি হয়, এবং মেয়েদের মধ্যে হচ্ছে তোমার ইয়াঙ্গার এজের মেয়েদের বেশি হয়, মানে ধরো অ্যাডোলেসেন্টের আশেপাশে ইউরিন ইনফেকশন। এটা কমন আমাদের বাংলাদেশে। ইউরিন ইনফেকশন বেশ কমন, লেভেলেরই ছিল। ট্রিটমেন্ট না হলে ইট ক্যান বি ভেরি সিরিয়াস অ্যাকচুয়ালি। তো আমাদের দেশে ইউরিন ইনফেকশন বেশি হয় হচ্ছে ধরো তোমাদের বয়সী মেয়েদের মধ্যে আর কি, ছেলেদের হয়, ছেলেদের আমার বাবা তুলনামূলক তো অনেক কম হয়। ডক্টর, তো বাবা মানে প্রথম স্টেজেই বুঝে গেছিল, যখন দেখছিল যে আমার খাওয়াতে অরুচি ছিল, তখন সে ফার্স্ট বুঝে গেছিল দেখি খুব তাড়াতাড়ি আমার ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছিল। সেই জন্য মানে আমি কিছুটা বেশ সুরক্ষিত এখন। ওকে, দ্যাটস গুড। তোমরা কোনো ইনফেকশনকে হালকা ভাবে দেখবে না আর কি, হ্যাঁ, স্পেশালি ইউরিন ইনফেকশনটা কমন আমাদের দেশে, প্রচুর হয়, ফ্রিকোয়েন্টলি হয়, হ্যাঁ। সো তোমাদের যদি ধরো আমার এরকম কারণ হচ্ছে কি, মানে মূলত আমি যখন কলেজে ছিলাম তো তখন দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা ক্লাস হতো, তো মানে স্কুল কলেজের ওয়াশরুমে আমার আসলে যেতে ইচ্ছা করতো না, তো সেখান থেকে হচ্ছে কি দীর্ঘ সময় একটা এরকম আটকে রাখতে এটা কিন্তু একটা কারণ, হ্যাঁ, এটা হচ্ছে মানে সোশ্যাল ট্যাবুর কারণে আমরা এই জিনিসগুলোর কথা বলতে চাই না, বাট দিজ আর রিয়েল ফ্যাক্ট, হ্যাঁ। তোমরা মেয়েরা হচ্ছে এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকবো, অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের ইউরিনেশন আটকে রাখা উচিত না আর কি, এখানে একটা প্রেসার পড়ে আমাদের ব্লাড আর ইউরিনারি ট্র্যাক্ট। কিন্তু স্যার এখন মেয়েদের জন্য তো সব জায়গায় ওভাবে মানে ল্যাট্রিনের ব্যবস্থাও নেই। এটা একটা ভালো পয়েন্ট বলছো, দিস ইজ ভেরি আনফরচুনেট, হ্যাঁ, এটা একটা টেরিবল অবস্থা, কারণ টয়লেট ছেলে মেয়ে সবারই প্রয়োজন, হ্যাঁ, এগুলো এনাফ, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে মোস্ট অফ দ্য জায়গাতে তোমার স্বাস্থ্যসম্মত টয়লেট নাই আর কি। এখন কি করব, মানে এটা দিস ইজ ভেরি ভেরি ব্যাড অ্যাকচুয়ালি, ইটস এ টেরিবল থিং। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, স্যার 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 একটা কথা বলবো, স্যার কিছু মনে করবেন না। স্যার এই টপিকটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে স্যার। কোন টপিকটা? মানে স্যার পুরা টপিকটা, ওই মডিফিকেশন। হ্যাঁ স্যার, ওই মাঝে মধ্যে একটু অফ টপিক হয়ে যাচ্ছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে বুঝতে। আচ্ছা, অসুবিধা নাই, হ্যাঁ, তোমরা হচ্ছে বুঝবা, একটু কেয়ারফুলি শোনো, ঠিক আছে, বুঝতে পারবো আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আমি আবার আসবো। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে ধরো এই যে ইউরিন ইনফেকশন, হ্যাঁ, ইউরিন ইনফেকশনের সময় হচ্ছে তোমার এইটাও কিন্তু থিওরিটিক্যালি আমরা দুইভাবে ডিটেক্ট করতে পারি। আমরা চাইলে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারি, আবার চাইলে আমরা হোল অর্গানিজম ডিটেক্ট করতে পারি। সেটা হচ্ছে ইউরিন নিয়ে, ইউরিন থেকে আমরা হচ্ছে ল্যাবরেটরিতে কালচার করি আর কি, ঠিক আছে। আর কথা হচ্ছে ইউরিনের ক্ষেত্রে আমরা হোল অর্গানিজম কালচার করি, কারণ হচ্ছে ইটস ফিজিবল এন্ড ইটস সামটাইমস রিকোয়ার্ড, যে কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হচ্ছে সেটা বোঝার জন্য। কোভিড-19 এর ক্ষেত্রে এটা হচ্ছে কি কালচার করাটা অলমোস্ট ভেরি ডিফিকাল্ট, কোভিড-19 কালচার করা আর কি। ওইটা কালচার করার মতো ফ্যাসিলিটি আমাদের দেশে নেই, আর ওয়ার্ল্ডেও খুব কম। এই জন্য হচ্ছে উই ডোন্ট নিড টু ডিটেক্ট দ্য হোল কোভিড-19 ভাইরাস, ইফ উই ক্যান ডিটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ গুড এনাফ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল প্রথম মডিফিকেশন, আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করবো। তাহলে এটা আমাদের দুইটা প্রবলেম সলভ করবে, এক যে প্রতিটা অর্গানে থাকে না, ঠিক আছে। আর একটা প্রবলেম হচ্ছে সেকেন্ড, যে তোমার কোষ পোস্টুলেটের ভার্সনটা ছিল, সেখানে কিন্তু তারা বলছিল যে সাসপেক্টেড ক্যাজুয়েটিভ এজেন্টকে আমাদের কি করতে হবে, পিওর কালচারে গ্রো করতে হবে, ঠিক আছে। ইন দ্য ল্যাবরেটরিতে আমাদের পিওর কালচারে গ্রো করতে হবে, কিন্তু আমরা কিন্তু অনেক প্যাথোজেনই পিওর কালচারে গ্রো করতে পারি না, যেটা কি ছিল, যেটা একটা লিমিটেশন ছিল, রাইট, যে আমরা অনেক প্যাথোজেনই পিওর কালচারে গ্রো করতে পারি না আর কি, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল হচ্ছে সে কোভিড-19 আমরা পিওর কালচারে গ্রো করতে পারি, কিন্তু কোভিড-19 এর পিওর কালচারে গ্রো করতে গেলে যে ল্যাবরেটরি সেটআপ লাগে, এটা খুবই হাই সফিস্টিকেটেড ল্যাবরেটরি সেটআপ লাগে, ওকে, বাট থিওরিটিক্যালি ইটস পসিবল।
কিন্তু এখানে there are lots of pathogens which we cannot culture in the lab. যেমন ট্রিপোনেমা প্যালিডাম নামে একটা হচ্ছে ব্যাকটেরিয়া আছে, এটা সিফিলিস করে। হ্যাঁ, সিফিলিস একটা ডিজিজের নাম আর কি। হ্যাঁ, সো এই সিফিলিস ট্রিপোনেমা প্যালিডাম এখন পর্যন্ত সিফিলিস এক কালচার করা ধরনের যায়নি। It's a bacteria, okay? It's a স্যার bacteria and it's infect. Yeah, সিফিলিস স্যার সিফিলিস syphilis. এক ধরনের It's a bacteria. It's a যৌনবাহিত রোগ bacteria. না? Yeah, ঠিক আছে। It's a sexual transmitted হ্যাঁ disease. But যেটা হচ্ছে সিফিলিস আমরা কালচার করতে পারি না, এবং এই there are lots of other microorganisms including bacteria and protozoa which we cannot culture in the lab. So সেই ক্ষেত্রে সেই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা মাইক্রোঅর্গানিজমের ক্ষেত্রে আমরা এই সেকেন্ড পোস্টুলেটটাও করতে পারতেছি না, প্রমাণ করতে পারতেছি না। বাট আমরা যদি মডিফাইড ভার্সনটি ইউজ করি, মডিফাইড ভার্সনে বলছে যে আমাদের কালচার করতে পারা লাগবে না, আমরা যদি হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা ডিটেক্ট করতে পারি, দ্যাট উইল বি গুড এনাফ। ঠিক আছে, সো দুইটা প্রবলেম আমাদের অ্যাড্রেস হয়ে গেল। ওকে, তাহলে এখন আমি সেকেন্ড মডিফিকেশনে যাই। সেকেন্ড মডিফিকেশন হচ্ছে fewer or no copies of pathogen associated nucleic acid sequences should occur in hosts or tissues without disease. আবার অরিজিনাল কোর্স পোস্টুলেটে আছে, সেখানে বলছিল যে তোমার আচ্ছা, যে অরিজিনাল কোর্স পোস্টুলেটে বলছিল যে অসুস্থ মানুষের মধ্যে কোনো প্যাথোজেন থাকবে না। অরিজিনাল কোর্স পোস্টুলেটে কিন্তু এটা বলছিল, রাইট, যে in healthy patient there should be no pathogen. বাট ইন রিয়েলিটি দেখা যায় কি হেলদি হোস্টের টিস্যুতেও অনেক সময় কিছুটা থাকতে পারে, মানে কিছু প্যাথোজেন থাকতে পারে আর কি। কারণ আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, কেউ যখন কোনো প্যাথোজেন যে ইনফেক্টেড হয় সাথে সাথেই কিন্তু সে অসুস্থ হয়ে যায় না, কারণ আর প্যাথোজেন কারোর মধ্যে গেলে সে অসুস্থ হবে না। মানে এই জিনিসটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, স্পেশালি হোস্টের বডি কন্ডিশন আর কি, তার ইমিউন সিস্টেম কিরকম তার উপর ডিপেন্ড করে সে অসুস্থ হবে কি হবে না। এই জন্য দেখা যায় অনেক সময় হেলদি হোস্টের টিস্যুতেও কিছুটা প্যাথোজেন থাকতে পারে। সো এই জন্য মডিফিকেশন ভার্সনে যেটা বলা হয়েছে যে হেলদি পার্সনদের টিস্যুতে, আর আমরা মডিফাইড ভার্সনে টোটাল প্যাথোজেন ডিটেক্ট করি না, আমরা অনলি নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করি। তো এই জন্য মডিফিকেশন ভার্সনটাতে বলা হয়েছে যে হেলদি হোস্টের টিস্যুতে ওই প্যাথোজেনের নিউক্লিক অ্যাসিড আইদার থাকবে না অথবা অল্প কিছু থাকলেও থাকতে পারে। ঠিক আছে, অল্প কিছু থাকলেও থাকতে পারে। ওকে, এইটা হচ্ছে একটা মডিফিকেশন। দেন আরেকটা মডিফিকেশন, উইথ রেজলিউশন অফ ডিজিজ the copy number of pathogen associated nucleic acid sequence should decrease or become undetectable. With clinical relapse, the opposite should occur. আচ্ছা, এখন আমরা আসি এখানে কি বলছে। তোমার হচ্ছে ধরো একজনের বডিতে কোনো একটা প্যাথোজেন গেল, সে ফর এক্সাম্পল ধরো এই কোভিড-19, আমরা কোভিড-19 যে এক্সাম্পল দিই, ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন কারো বডিতে কোভিড-19 ভাইরাসটা গেল, সে কি সাথে সাথে অসুস্থ হবে? না। নো স্যার। নো স্যার। সে সাথে সাথে অসুস্থ হবে না। সে অসুস্থর এই যে ব্যাপারটা আসলে কিভাবে ঘটে, ধরো আল্লাহ না করে কারো বডিতে কোভিড-19 গেল, গিয়ে প্রথমে হচ্ছে শুরুতে এটা হচ্ছে আমাদের ন্যাসোফেরেঞ্জে আর কি, মানে যে গলার উপরের দিকে, ওখানে গিয়ে সেটা কলোনাইজ করে বসলো ওখানে কোভিড-19 ভাইরাসটা। সে সেখানে কলোনাইজ করে সে তার প্রথমে কি করবে, নাম্বার বাড়াতে থাকবে আর কি। নাম্বার বাড়ানোর পরে সেটা আমাদের লাঙে চলে যাবে, এবং লাঙে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা সিক ফিল করবো না, আমরা অসুস্থ হয়ে যাব না। লাঙে আস্তে আস্তে তার সংখ্যা বাড়তে থাকবে ভাইরাসটা। তো সংখ্যা যত বাড়তে থাকবে তত মানুষটা অসুস্থ হতে থাকবে, এবং একসময় সিমটম গুলা প্রকাশ পাবে। মানে অসুস্থতা বলতে আমরা কি বুঝি, যে ঠিক আছে কোভিড-19 এর ক্ষেত্রে জ্বর হচ্ছে, প্রচন্ড টায়ার্ড লাগতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে, অসুস্থতা তো আমরা এইসব টার্ম দিয়ে ডিফাইন করি। তো যখন ধরো এই ভাইরাসটা আমাদের লাঙে গেল, শুরুতে আমরা অসুস্থ হলাম না, লাঙে গিয়ে ভাইরাসটা কি করবে, সে তার সংখ্যা বাড়াতে থাকবে, সংখ্যা বাড়ায় আরো বেশি লাং টিস্যুতে ইনফেক্টেড করলো। তো যখন তার সংখ্যা বাড়তে থাকবে তখন সে তত বেশি অসুস্থ হতে থাকবে।
সো দেখা যাবে যে একজন হোস্ট যত বেশি অসুস্থ হচ্ছে তার বডিতে, সেই ভাইরাস বা প্যাথোজেনটার সংখ্যা তত বেশি বাড়তে থাকবে। মানে সিমটম আর প্যাথোজেনের সংখ্যা এই দুইটার মধ্যে একটা পজিটিভ কোরিলেশন থাকতে হবে। বেশি প্যাথোজেন বেশি অসুস্থ, কম প্যাথোজেন কম অসুস্থ। সো যত অসুস্থ হতে থাকবে প্যাথোজেন তত বাড়তে থাকবে। এবং সিমিলারলি যখন সুস্থ হতে থাকবে প্যাথোজেনের সংখ্যা কমতে থাকতে হবে। মানে ধরো অসুস্থ থেকে সুস্থ হয়ে যাচ্ছে, যত সুস্থ হতে থাকবে প্যাথোজেনের সংখ্যা তত কমতে থাকবে। এইখানে এই কথাটাই বলছে। মানে ডিজিজ সিমটমের সাথে বা সরি ডিজিজ বা এইভাবে বলি ডিজিজ সিভিয়ারিটির সাথে প্যাথোজেন সংখ্যার একটা রিলেশন থাকতে হবে। বেশি অসুস্থ বেশি প্যাথোজেন, কম অসুস্থ কম প্যাথোজেন। এই পয়েন্টটা বুঝছো সবাই? জি স্যার। Yes, sir. Yes, sir. ওকে, আচ্ছা এরপর হচ্ছে আরেকটা মডিফিকেশন। আচ্ছা বাই দ্য ওয়ে, এই পয়েন্টটা কিন্তু অরিজিনাল কোর্স পোস্টুলেটের সাথে রিলেটেড না। মানে অরিজিনাল কোর্স পোস্টুলেটের আসলে আমরা এই স্পেশালি যে 3 নম্বর যে মডিফিকেশন, 3 নম্বর যে পোস্টুলেট ছিল যে আমাদের আইসোলেটেড প্যাথোজেন হেলদি হোস্টে দিতে হবে, সে অসুস্থ হয়ে যাবে, এই জিনিসটা ওই যে প্রবলেম কি আমরা হচ্ছে পারফেক্ট হোস্ট খুঁজে পাই না। হিউম্যান ডিজিজ হলে হিউম্যানকে দিতে পারতেছি না, আবার হিউম্যান প্যাথোজেন অন্য অ্যানিমাল ডিজিজও করে না। তো যেহেতু হচ্ছে ডিফিকাল্ট হোস্ট পাওয়া এই 3 নম্বর পোস্টুলেটটা প্রমাণ করার জন্য, এই জন্য এটা আমরা একটা অল্টারনেট ওয়েতে প্রমাণ করি যে আমাদের হোস্টের দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট প্যাথোজেনের সংখ্যার সাথে ডিজিজের সিভিয়ারিটির একটা রিলেশন করি। বেশি অসুস্থ বেশি প্যাথোজেন, কম অসুস্থ কম প্যাথোজেন। আমি তো হোস্টে যাচ্ছি না, হিউম্যান প্যাথোজেন হিউম্যানই আছি, ঠিক আছে? স্যার এই আচ্ছা প্রসেসটা আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, যেটা হচ্ছে ধরো একজন মানুষ, হ্যাঁ ধরো, আচ্ছা ধরো সে এখন আমরা জানি যে কোভিড-19 আমাদের মধ্যে মানে সার্স কভ 2 ভাইরাসটা আমাদের কোভিড-19 ডিজিজ করে। ধরো এটা হচ্ছে তুমি সাসপেক্ট করতেছো, এখনো প্রমাণ করতে পারোনি। এখন তুমি হচ্ছে দেখলা যে একজন মানুষের বডিতে কোভিড-19 ঢুকলো, ঢোকার পরে সে যত অসুস্থ হয়ে যাচ্ছে তার বডিতে কোভিড-19 এর পরিমাণ তত বাড়তেছে। মানে কোভিড-19 এর পরিমাণ যত বাড়তেছে সে তত অসুস্থ হচ্ছে। আবার সে যখন সুস্থ হতে শুরু করলো তখন কোভিড-19 ভাইরাসটার পরিমাণও কমে যাচ্ছে। তো এখান থেকে তুমি বলতে পারো যে এই ভাইরাসটাই এই ডিজিজটা করতেছে, ঠিক আছে? ওকে, এই পয়েন্ট গেল। এরপর হচ্ছে আমরা এই পয়েন্টে আসি, হ্যাঁ, যে আচ্ছা পরের মডিফিকেশন, when sequence detection predates disease or sequence copy number correlates with severity of disease or pathology, the sequence disease association is more likely to be a causal relationship. অলরেডি এই জিনিসটা আমি হচ্ছে তোমার ব্যাখ্যা করে ফেলছি। বেসিক্যালি না, তোমার এই দুইটা অনেকটা একই একই পয়েন্টই আর কি। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা হচ্ছে একই পয়েন্ট, ঠিক আছে? খালি এখানে হচ্ছে একই কথা হচ্ছে দুইভাবে লিখছে, একই কথা দুইভাবে লিখছে কি এখানে বলছে যে যত বেশি অসুস্থ হতে থাকবে প্যাথোজেনের সংখ্যা বাড়তে থাকবে, সুস্থ হতে থাকবে প্যাথোজেনের সংখ্যা কমতে থাকবে, ঠিক আছে? পজিটিভ রিলেশন। আর হচ্ছে যখন কেউ একদম সুস্থ হয়ে যাবে তখন তার বডিতে ওই প্যাথোজেনটা থাকবে না আর কি, গায়েব হয়ে যাবে, ঠিক আছে? এই দুই লাইনে একই কথা একটু দুইভাবে বলছে আর কি। এরপরে এই পয়েন্টগুলো ভালো মতো বোঝার চেষ্টা করে, কিন্তু কারণ এগুলো অনেকগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আচ্ছা তারপর, the nature of the microorganism inferred from the available sequence should be consistent with the known biological characteristics of that group of organisms. আমি রিপিট করতেছি, the nature of the microorganisms inferred from the available sequence should be consistent with the known biological characteristics of that group of microorganisms. ওকে, এই জিনিসটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝি, এক্সাম্পলটা ভালো মতো শুনো। ধরো কোভিড-19 প্রথমেই যখন আসলো, এইটা তো 2019-এর ডিসেম্বরের দিকে আসছে, মানুষজন কিন্তু এই কোর্স পোস্টুলেটের সবগুলোকে মানুষজন প্রুভ করছে, মানুষজন আসলে প্রুভ করেনি, হ্যাঁ?
কিন্তু তারপরেও কেন শিওরলি বলতে পারতেছে লোকজন? কারণ হচ্ছে এই কোভিড-19 বেসিক্যালি যে ডিজিজটার নাম, এটা হয় কি, কোন ভাইরাসটা দিয়ে হয়? SARS-CoV-2। SARS-CoV-2 আসলে কি ভাইরাস? এটা একটা করোনা ভাইরাস। আমরা কিন্তু এখন যেমন ফ্রিকুয়েন্টলি বলি করোনা ভাইরাস দিয়ে কোভিড-19 হচ্ছে। হ্যাঁ, করোনা ভাইরাস দিয়ে কোভিড-19 হচ্ছে, কিন্তু করোনা ভাইরাস কিন্তু অনেকটা বিভিন্ন টাইপের আছে আর কি। এই বর্তমান করোনাটার নাম হচ্ছে, মানে যে কোভিড-19 ডিজিজ করতেছে, এর নাম হচ্ছে SARS-CoV-2। হ্যাঁ, SARS-CoV-2 হচ্ছে কোভিড-19 করে। এখন যেটা হচ্ছে, যখন হচ্ছে প্রথম আসলো, ধরো 2019 এর শেষের দিকে, হ্যাঁ, তারপর 2020 এর প্রথম দিকে অনেকে অসুস্থ হয়ে গেল, আর মানুষজন সিমটম দেখতেছে, যেরকম জ্বর আসতেছে, তারপরে বেশি সিভিয়ার হলে শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ, লাংয়ে ইনফেকশন হচ্ছে, ঠিক আছে। আর সিমটম দেখার পরে মানুষজন যেটা করছে, ওই যেহেতু লাং ইনফেকশন হচ্ছে, লাং থেকে তারা স্যাম্পল কালেকশন করছে, মানে ধরো লাং থেকে একটু টিস্যু নিয়ে আসছে বা স্পুটাম কালেকশন করছে, ওকে, বা মিউকাস সেলটা আমাদের লাগে। তো যাই হোক, এই স্যাম্পল কালেকশন করে সেই স্যাম্পল থেকে হচ্ছে তোমার ডিএনএ এক্সট্রাকশন করছে, ডিএনএ বা আর নিউক্লিক অ্যাসিড এক্সট্রাকশন করছে, করে তারা সেটা সিকোয়েন্স করছে। সিকোয়েন্স করা মানে হচ্ছে, এটা তোমরা ইদানিং প্রায় শোনো যে সিকোয়েন্স করা মানে হচ্ছে পুরা জেনেটিক ম্যাটেরিয়ালটা সিকোয়েন্স করে ফেলা। মানে আমাদের ধরো জিন কি দিয়ে তৈরি, বা আমাদের ডিএনএ মেসেজ, হ্যাঁ, বুঝিনি, আবার বলো। সিকোয়েন্স মানে কি সাজানো? আচ্ছা, সিকোয়েন্স মানে সাজানো, বাট এই ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, যে সিকোয়েন্স ডিটেকশন করা মানে কি, ধরো আমাদের বডিতে হচ্ছে কি, ধরো আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল, আমাদের বডিতে হচ্ছে ডিএনএ, কোভিড-19 এর তো আসলে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। যাই হোক, আমাদের যে ডিএনএ কি দিয়ে তৈরি, যে কোনো অর্গানিজমের নিউক্লিক অ্যাসিড কিন্তু জাস্ট 4টা অ্যালফাবেট দিয়ে তৈরি। হ্যাঁ, 4টা হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে তৈরি: অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। ওকে, হ্যাঁ, এই 4টা হচ্ছে নিউক্লিক। আচ্ছা, আমি আসতেছি। ওকে, আমি আসতেছি। যে হচ্ছে টোটাল 4টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি আমাদের বডির আরএনএর ক্ষেত্রে AUGC হয়, হোয়াটএভার। মোদ্দা কথা হচ্ছে, এই জগতে যা কিছু আছে, মাইক্রো অর্গানিজমস, সবার নিউক্লিক অ্যাসিড এই 4টা অ্যালফাবেট দিয়ে তৈরি। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কোনটার পর কোন অ্যালফাবেটটা আছে। আমাদের হিউম্যানের নিউক্লিক অ্যাসিড যেই তোমার 4টা নিউক্লিওটাইড দিয়ে, ধরো হচ্ছে অ্যানিমেল, ধরো হচ্ছে কি বলা যায়, কি যে কোনো একটা অ্যানিমেল, ধরো গোট, হ্যাঁ, ছাগলের নিউক্লিক অ্যাসিডও 4টা দিয়ে তৈরি। তারপর ধরো হচ্ছে কি বলে খরগোশের নিউক্লিক অ্যাসিড 4টা, বিড়ালেরও 4টা, ঠিক আছে। আবার ধরে যে ব্যাকটেরিয়া, ইকোলাই একটা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলি একটা ব্যাকটেরিয়া, এরও 4টা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ওরও 4টা, কোভিড-19 এরও 4টা। খালি কোভিড-19 এর ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকবে, ATGC বদলে AUGC থাকবে, থাইমিনের বদলে ইউরাসিল থাকবে, হোয়াটএভার। সিকোয়েন্স জাস্ট ডিফারেন্স হয় হচ্ছে কোন অ্যালফাবেটটার পরে, কোন নিউক্লিওটাইডের পরে কোন নিউক্লিওটাইডটা আসতেছে। তা আমরা যখন একটা কোন অর্গানিজমের এই নিউক্লিক অ্যাসিডের সিকোয়েন্সটা জানতে পারি, ওখান থেকে খুব ইজিলি আমরা বলে দিতে পারি এটা হচ্ছে কোন অর্গানিজম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আবার কোভিড-19 এ ফেরত আসি। কোভিড-19 প্রথমেই যখন আসলো, মানুষজন তখনও জানে না যে SARS-CoV-2 হচ্ছে কোভিড-19টা করতেছে। তারা হচ্ছে অসুস্থ মানুষজন থেকে স্যাম্পল আনলো, এনে হচ্ছে সেখান থেকে নিউক্লিক অ্যাসিড এক্সট্রাক্ট করে তারা হচ্ছে সিকোয়েন্স করলো। সিকোয়েন্স করার পর তারা দেখলো যে তারা একটা ভাইরাস পাচ্ছে। তারা এখনো শিওর না এটা কোন ভাইরাস, কিন্তু সিকোয়েন্স থেকে তারা মোটামুটি আইডিয়া করতে পারছে যে এই সিকোয়েন্সটা করোনা ভাইরাসের সিকোয়েন্সের সাথে মিলে। মানে করোনা ভাইরাস তো হচ্ছে একটা বড়, মানে একটা গ্রুপের নাম, বেশ কয়েকটা ডিফারেন্ট করোনা ভাইরাস আছে। তো তারা সিকোয়েন্স করে দেখলো সিকোয়েন্সটা হচ্ছে করোনা ভাইরাস গ্রুপের সাথে মিলে। তো তারা বলতে পারলো এটা একটা করোনা ভাইরাস। সিকোয়েন্স থেকে তারা বলতে পারছে যে এটা একটা করোনা ভাইরাস, ঠিক আছে। ওকে, সো তারা এখন জানে যে তারা করোনা ভাইরাসটা পাইছে। এখন এটা কিন্তু এখন প্রুফ করতেছে না যে করোনা, এই নতুন করোনা ভাইরাসটাই যে এই ডিজিজটা করতেছে, নতুন ডিজিজটা, এটা এখনো প্রমাণ হয়নি। তাহলে তারা কিভাবে প্রমাণ করলো? এই বর্তমান এই মানে দিস কোভিড-19 ইজ নট দ্য অনলি প্যান্ডেমিক অর আউটব্রেক কজড বাই করোনা ভাইরাস। এই এখন যে কোভিড-19 প্যান্ডেমিক চলতেছে SARS-CoV-2 করোনা ভাইরাসটা দিয়ে,
এর আগেও কিন্তু করোনা ভাইরাসের আউটব্রেক হয়েছিল। 2004-এ একটা আউটব্রেক হয়েছিল যেটাকে বলা হয় SARS-CoV-1 দিয়ে। হ্যাঁ, 2004-এ একটা কিন্তু আরেকটা করোনা ভাইরাস আউটব্রেক হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে এরকম গ্লোবাল প্যান্ডেমিক করে নাই, এটা কয়েকটা দেশে ছিল, আমি এক্সাক্ট দেশের সংখ্যা মনে নেই। হ্যাঁ, বেশ কয়েকটা ডিজিজ মিলে হয়েছিল। আবার 2004-এর পরে 2010-11-র দিকে, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, হ্যাঁ 10-11-র দিকে এরকম আরেকটা আউটব্রেক হয়েছিল আরেকটা করোনা ভাইরাস দিয়ে, মার্স করোনা ভাইরাস পরে সেটাকে, 2004-এ সার্স, 2004-এ মার্স। তো এখন এই কোভিড-19-এর আউটব্রেকের সময় যে সায়েন্টিস্টরা যে সিকোয়েন্স বের করলো স্যাম্পল থেকে, তারা মিলাই দেখলো যে তারা বলতে পারলো যে এটা একটা করোনা ভাইরাস। এবং তারা যখন এই সিমটমটা দেখলো যে এই কোভিড-19-এর কি কি সিমটম হয়, তারা দেখলো যে এই সিমটমটা সিমিলার উইথ 2004 আউটব্রেক। মানে 2004-এ যেই করোনা ডিজিজটা হয়েছিল সেই ডিজিজের সিমটম আর এখনকার ডিজিজের সিমটম সেম। সেখান থেকে তারা কিন্তু, তখনও কি এরকম অবস্থা হয়েছিল? না তখন গ্লোবাল প্যান্ডেমিক হয়নি, হ্যাঁ এরকম দেশের, মহামারী? না না গ্লোবাল প্যান্ডেমিক হয়নি, তবে তারপরে অনেকগুলো দেশ, 28টা কি 30টা দেশ ইনফেক্টেড হয়েছিল আর কি। তখন কি বাংলাদেশ এফেক্টেড ছিল? না, বাংলাদেশে আসেনি। আচ্ছা, যাই হোক, এখন দেখো যে দুয়ে দুয়ে কিন্তু 4 মিলতেছে, দুয়ে দুয়ে 4 মিলতেছে, মানে হচ্ছে যে ধরো কোভিড-19 সিকোয়েন্স করে দেখা গেল করোনা ভাইরাস এটা একটা, এবং এটা সিমটম যখন চেক করলো, সিমটম দেখলো যে 2004-এ যে আউটব্রেকটা হয়েছিল সেটার যে সিমটম, এটা সিমটম সেম। এখন 2004-এ যে করোনা ভাইরাস যে আউটব্রেক হয়েছিল এটা প্রমাণিত যে 2004-এর সেম ডিজিজ ওই SARS-CoV-1 নামে একটা করোনা ভাইরাস করছিল, এবং এখনকার ডিজিজের যে সিমটম ওইটার সাথে মিলতেছে, এবং স্যাম্পল সিকোয়েন্স করে একটা করোনা ভাইরাস পাওয়া গেছে, যেটা হচ্ছে ওই আগের করোনা ভাইরাসের মতো না, এটা একটা নতুন করোনা ভাইরাস। সেখান থেকে লোকজন কি যে আমরা দুয়ে দুয়ে 4 মিলালাম যে ওকে, তার মানে এই ডিজিজটা এই ভাইরাসটা দিয়ে হচ্ছে। ওকে, এই পয়েন্টে এটা হচ্ছে কঠিন ইংলিশ দিয়ে লেখছে, বাট এটা এখানে বলছে। এনি কনফিউশন, বুঝতে পারছো? স্যার এখানে লেখাটা একটু কঠিন করে দেওয়া। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা একটু কঠিন করে দেওয়া আছে এখানে, কিন্তু সবাই বুঝছো? না বুঝলে বলো, আমি রিপিট করবো, অসুবিধা নেই। স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আরেক যেটা হচ্ছে যে মানে যেটা করতে হবে, ধরো নতুন একটা ডিজিজ যখন আসে, তখন আমাদের দুইটা জিনিস করতে হয়। এক হচ্ছে ডিজিজের সিমটমটা কেমন, আর নতুন কোভিড-19 ডিজিজ আসছে, আমরা ডিজিজের সিমটম দেখলাম, ঠিক আছে, এবং আমরা হচ্ছে পেশেন্ট থেকে স্যাম্পল নিয়ে সেখান থেকে সিকোয়েন্স করলাম, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স, ঠিক আছে। এখন আমাদের সিমটম আছে, সিকোয়েন্স আছে, এখন আমরা পুরান ডেটার সাথে মিলালাম, মিলাতে গিয়ে দেখলাম যে 2004-এ একটা সিমিলার টাইপের অসুখ মানুষের হয়েছিল। হ্যাঁ, যে আমার এখনকার ডিজিজ যে সিমটম হচ্ছে 2004-এ একই টাইপের সিমটম হয়েছিল, এরকম একটা ডিজিজ, হ্যাঁ একই টাইপের সিমটম ছিল, এবং আমরা সিকোয়েন্সও কম্পেয়ার করলাম যে 2004-এ যে ভাইরাসের সিকোয়েন্স আর এই 2020-এর যে ভাইরাসের সিকোয়েন্স, এই দুইটা সিকোয়েন্স সিমিলার, মানে দুইটাই হচ্ছে করোনা ভাইরাস। হ্যাঁ, দুইটা একটু ডিফারেন্ট করোনা ভাইরাস, বাট দুইটাই করোনা ভাইরাস। আমাদের হচ্ছে ডিজিজ সিমটম মিলে গেল, আমাদের হচ্ছে মানে ডিজিজ সিমটম সেম, আমাদের হচ্ছে ভাইরাসও সেম টাইপ। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমরা দুয়ে দুয়ে 4 মিলাই ফেললাম। ওকে, তাহলে যেহেতু 2004-এ ওই ভাইরাসটা দিয়ে এই ডিজিজটা হয়েছিল, সো এখন 2020-এও এই ভাইরাসটি দিয়ে এই ডিজিজটা হয়েছে, কারণ সিমটম মিলতেছে, সিকোয়েন্স মিলতেছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা আর কিছু 5-6 মিনিট সময় নেই, হ্যাঁ। এরপর হচ্ছে আরেকটা মডিফিকেশন, tissue sequence correlates should be sought at the cellular level. Effort should be made to demonstrate a specific in situ hybridization of microbial sequence to areas of tissue pathology and visible to microorganisms or to areas where microorganisms are presumed to be treated. এই ধরো ইন সিটু হাইব্রিডাইজেশন, এই ওয়ার্ড তোমাদের আপাতত বোঝার দরকার নেই, ঠিক আছে। এই ওয়ার্ড তোমরা এখন বুঝবো না, এটা তোমাদের বোঝার দরকার নেই। আমি হচ্ছে তোমাদের লাইনটার ব্যাখ্যা করতেছি। Sorry. The tissue sequence occurs, tissue sequence correlate should be sought at the cellular level. আচ্ছা, একটু আগে যে এই পয়েন্টটাতে, হ্যাঁ যে এই দুইটা পয়েন্টে আমরা দেখেছিলাম যে যখন তোমার ইয়া বাড়ে,
তোমার হচ্ছে ডিজিজ বাড়ে তখন প্যাথোজেনটার সংখ্যা বাড়ে। আচ্ছা, আমরা হচ্ছে এই ক্ষেত্রে করে কি প্যাথোজেনের সংখ্যা আমাদের গণার জন্য আমাদের পুরো প্যাথোজেনটা আইসোলেট করার দরকার নেই, আমরা নিউক্লিক অ্যাসিড থেকেই বলতে পারি। নিউক্লিক অ্যাসিড বেশি মানে সংখ্যা বেশি, নিউক্লিক অ্যাসিড কম মানে সংখ্যা কম, ঠিক আছে? আচ্ছা, এখন এই পয়েন্টে আসি। আমরা এই দুইটা পয়েন্টে দেখেছিলাম অসুস্থতা যত বাড়ে প্যাথোজেনটার পরিমাণ তত বাড়ে, মানে প্যাথোজেনটার নিউক্লিক অ্যাসিডের পরিমাণ বাড়া আর প্যাথোজেনটার সংখ্যা বাড়া একই কথা। তো অসুস্থতা বাড়লে প্যাথোজেনের সংখ্যা বাড়ে, অসুস্থতা কমলে প্যাথোজেনের সংখ্যা কমে। এই জিনিসটা আমাদের টিস্যু লেভেলে প্রমাণ করতে হবে। টিস্যু লেভেলে প্রমাণ করা মানে হচ্ছে টিস্যু সেলুলার লেভেল। ধরো কোভিড-19 ইনফেকশন করে কোথায়? আমাদের লাংয়ে। আলটিমেটলি আমাদের মানে লাং মানে কি লাংয়ের টিস্যুতে, টিস্যুতে মানে কি লাংয়ের সেলে। আমাদের লাং সেলে হচ্ছে কোভিড-19 ইনফেকশন করে। তো তার মানে যখন বেশি অসুস্থ হব তখন লাংয়ে ভাইরাসের পরিমাণ বেশি থাকতে হবে, সরি লাং টিস্যুতে ওই লাংয়ের সেলে ভাইরাসের পরিমাণ বেশি থাকতে হবে। যখন অসুস্থতা কমে আসবে লাংয়ের সেলে ভাইরাসের পরিমাণও কমে আসতে হবে। তার মানে প্রমাণ স্যার করতে হবে অসুস্থতা বাড়লে সেল লেভেলে। প্যাথোজেন বাড়বে। ইয়া, এটা ইট শুড বি অলওয়েজ ট্রু। কিন্তু এই দুইটা পয়েন্টের সাথে এই পয়েন্টের ডিফারেন্স কি? এই ধরো এই পয়েন্টে বলছে ধরো তুমি স্পুটাম নিছো, তুমি স্পুটাম থেকেও তো ভাইরাস হচ্ছে, মানে স্পুটাম বা কফ নিছো, সেখান থেকেও তো তুমি ভাইরাস কাউন্ট করতে পারবা, নিউক্লিক অ্যাসিড মেপে বলতে পারবা কি পরিমাণ ভাইরাস আছে। এন্ড স্পুটাম তো প্রমাণ করে না যে এটা ওই সেলেও আছে। আমরা যদি খুব স্ট্রিক্ট হই, স্পুটাম তো ভাই কফ বের হইলো, কফে পাইছি, কফ হচ্ছে ফুসফুস থেকে আসতেছে, দ্যাটস ট্রু। তো কফে পাওয়া মানেই হচ্ছে ইনফেকশনটা ফুসফুসে হয়েছে। কিন্তু আমরা যদি স্ট্রিক্ট সেন্সে বলি, খুব স্ট্রিক্ট আমরা, এটা কিন্তু প্রমাণ করে না যে আমাদের ফুসফুসের সেলেই হয়েছে ইনফেকশনটা। সো আমাদের এটা প্রমাণ করতে হবে যে ইনফেকশনটা আমাদের ফুসফুসের সেলের মধ্যেই হয়েছে, ঠিক আছে? সো আমাদের এই দেখাইতে হবে যে যখন বেশি অসুস্থ হচ্ছে তখন ফুসফুসের সেলে ভাইরাসের পরিমাণ বেশি, যখন অসুস্থতা কমে যাচ্ছে ফুসফুসের সেলে হচ্ছে ভাইরাসের পরিমাণ কমে যাচ্ছে। এটাই হচ্ছে প্রথম লাইনটা, যে টিস্যু সিকোয়েন্স কোরিলেট শুড বি সাউট এট দ্য সেলুলার লেভেল। আমাদের সেলুলার লেভেলে প্রমাণ করতে হবে এই কোরিলেশনটা, যে প্যাথোজেনের সংখ্যার সাথে নিউক্লিক অ্যাসিড। এখন এই সেলুলার এই পরের যে লাইনগুলো আছে এগুলো তোমরা অত বুঝবা না, এগুলো তোমাদের আপাতত বোঝার দরকার নেই। আমি জাস্ট বলতেছি যে কি বলছে এখানে। এই সেলুলার লেভেলে যখন আমরা প্রমাণ করতে চাই তখন সেটার কিছু এক্সপেরিমেন্ট আছে আলাদা। সেক্ষেত্রে আমরা যেটা একমাত্র অপশন বেসিক্যালি আমরা বায়োপসি করতে পারি। মানে ধরো কোভিড-19 এর ক্ষেত্রে ইনফেক্টেড পেশেন্টের ওই লাংয়ের সেল হচ্ছে একটু সেল কেটে নিয়ে আসবা বায়োপসির মাধ্যমে, বায়োপসি প্রসিডিউরের মাধ্যমে সেল কেটে নিয়ে এসে সেই সেলের মধ্যে আমরা দেখতে পারি যে ভাইরাসটা আছে কি নেই। সেলের মধ্যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা দেখবো, ওই বায়োপসি স্যাম্পলের সেলের মধ্যে তোমার ওই কোভিড-19 ভাইরাসটা আছে কি নাই বা কোনো প্যাথোজেন আছে কি নাই এটা দেখার ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল প্রসিডিউর আছে। একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউরের নাম হচ্ছে ইনসিটু হাইব্রিডাইজেশন। খালি একটু কি মনে রাখো যে আমরা সেলের মধ্যে ধরো একটা বডির যে কোনো জায়গা থেকে তুমি সেল নিছো, ওই সেলের মধ্যে কোনো কিছু আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি, সেটার জন্য আলাদা এক্সপেরিমেন্টাল প্রসিডিউর আছে। একটা হচ্ছে ইনসিটু হাইব্রিডাইজেশন, এর মধ্যে একটা প্রসিডিউর। এবারে আরো প্রসিডিউর আছে, আপাতত তোমাদের বোঝার দরকার নেই, খালি একটু মনে রাখো দিস ইজ পসিবল। ঠিক আছে, ওকে। স্যার তাহলে এই পুরো মডিফিকেশন মানে প্রসেসটাকে আমাদেরকে মানে মনে রাখতে হবে। এইটা হচ্ছে বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বোঝা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে যে শোনো, আমার পরীক্ষায় অ্যান্সার হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজে, বইয়ে কি কেমন মানে কোন ইংলিশ ওয়ার্ড ইউজ করছে কিভাবে লিখছে আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার ইফ ইউর ইনফরমেশন ইজ রাইট অর রং। সো লাইন মুখস্থ করে সময় অপচয় না করে আগে হচ্ছে বুঝবা, জিনিস বোঝা থাকলে নিজের ভাষাতেই লিখতে পারবা। আচ্ছা ওকে, আচ্ছা ফাইনালি আরেকটা লাইন আছে, এটা আমি একটু বলিনি। হ্যাঁ হ্যাঁ, তার আগে আচ্ছা বলো কি কোশ্চেন ছিল বলো। না স্যার, আমি বলেছি যে ওকে স্যার। ওকে আচ্ছা, আর হচ্ছে লাস্ট লাইন আছে, লাস্ট লাইনটা কি, এই যে যতগুলাই যে মডিফিকেশন ভার্সন আছে বা এগুলোতে আমরা তো স্টেটমেন্টও বলতে পারি, মডিফাইড পোস্টুলেটের স্টেটমেন্ট আর কি, এই সবগুলো তো হচ্ছে প্রমাণ করতে হবে। এই সবগুলো যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই প্যাথোজেনটা এই ডিজিজটা করতেছে।
এখন এই প্রমাণটা রিপ্রোডিউসিবল হইতে হবে। রিপ্রোডিউসিবল মানে কি, ধরো একজন মানুষ অসুস্থ, মানে একজন হোস্ট অসুস্থ হয়েছে, তুমি তার ওখান থেকে স্যাম্পল নিয়ে এক্সপেরিমেন্ট করে এগুলো তুমি প্রমাণ করলা। আবার সিমিলার টাইপের অসুস্থ তুমি আরেকজন, ধরো সিমিলার টাইপ সেম টাইপ অসুস্থ আরেকজন থেকে স্যাম্পল নিলা, স্যাম্পল নিয়ে টেস্ট করে তুমি এগুলো প্রমাণ করতে পারলা না, তাইলে কিন্তু প্রমাণিত হইল না যে ওই প্যাথোজেন ওই ডিজিজ করে। স্যার এটা আরেকবার একটু রিপিট করবেন এই পার্টটা। অবশ্যই, দ্য রেজাল্ট শুড বি রিপ্রোডিউসিবল। মানে ধরো হচ্ছে 5জন মানুষ অসুস্থ, সে 5জন মানুষ অসুস্থ এবং তারা সিমিলার টাইপের অসুস্থ, একই ধরনের সিমটম 5জনের মধ্যে। তো 5জনের থেকে তুমি স্যাম্পল কালেকশন করে এই সবগুলো স্টেটমেন্ট তুমি 5জনের জন্য প্রমাণ করলা, এখানে যে যে করছে এই 5জনের মধ্যে একই রেজাল্ট পাইতে হবে। তুমি একজনের মধ্যে প্রমাণ করতে পারলা এগুলা, আরেকজনের মধ্যে পারলা না, তাহলে কিন্তু আর প্রমাণিত হলো না। ওকে ওকে, এই ছিল মডিফাইড ভার্সন। এই কোর্স পোস্টুলেট আর মডিফিকেশন ডিজিজ বোঝার জন্য ইম্পর্টেন্ট, ডিজিজ এবং প্যাথোজেনের রিলেশন বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এইটা একটু ভালো মতো পড়বা। আমি এই জন্যই হচ্ছে I took 2 classes just to explain this course postulate, because this is a very important thing to understand the relationship between pathogen and disease. So কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করবা, যদি এখন কোশ্চেন থাকে করতে পারো, যদি হচ্ছে এখন কোশ্চেন না থাকে অসুবিধা নেই, নেক্সট ক্লাসে কোশ্চেন করবা। আচ্ছা নেক্সট ক্লাসে তো আমাদের পরীক্ষা, তারপরে ক্লাসে কোশ্চেন করবা, কোনো কনফিউশন রাখবে না, কনফিউশন রাখা যাবে না। স্যার আমার এই জিনিসটা আগে একটু বাসায় নিজের মতো করে স্টাডি করে দেখতে হবে, এটা এরপর কিন্তু সবারই এই কাজটা করতে হবে। হ্যাঁ, তোমরা হচ্ছে এখানে কোশ্চেন পাই দেন আমি আস্ক করব। না, অবশ্যই অবশ্যই যে কোনো ক্লাসে কোশ্চেন করতে হবে না। আচ্ছা তোমাদের সবার জন্য একটা আমি একটা উপদেশ দিই, যে কোনো জিনিস বুঝতে গেলে বারবার পড়তে হয়। অনেকে আমাদের এটা অনেকেরই থাকে কি, যে আমরা হয়তো বা ধরো পড়লাম একবার বুঝলাম না, আমরা হচ্ছে তোমার হয়ে যায়